বলেই কথা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো রিদমকে। তারপর তারা এসে পৌঁছলো চৌধুরী মেনশনে। রিদম হাত বাড়িয়ে দিলে কথা হাতটি ধরে গাড়ি থেকে বেরিয়ে এলো। তারপর কথা এসে দাঁড়ালো বাড়ির সদর দরজার সামনে। রিক্তা দিবে আসেন বরণ ডালা সাথে নিয়ে। তিনি রিদম আর কথাকে একসাথে বরণ করলেন। তারপর কথা দুধে আলতায় পা দিয়ে গৃহে প্রবেশ করলো। তারপর একসাথে শুরু হলো আন্টি খেলা, কড়ি খেলা, যা রিদমও কথা খেললো। তারপর রিয়া কথাকে নিয়ে রিদমের ঘরে আসলো। তারপর রিয়া চলে যেতেই সে দরজাটা লাগিয়ে নিল। তারপর সে দেখলো একটা বড় ফ্রেমে তাদের বিয়ের ছবি টানানো। নিজের ওড়না গহনা সবকিছু খুলে তার ব্যাগ থেকে প্রয়োজনীয় জিনিস নিয়ে চলে যেতে নিতেই কেউ দরজায় নক দেয়। রিদমও ফ্রেশ হতে এসেছিল, তাই সে নিজের ঘরের দরজা লক করা দেখে কথা দরজা খুলতেই রিদম বলে, আমি ফ্রেশ হব, এজন্য প্রয়োজনীয় কাপড় নিতে এসেছি এখানে। নিয়ে নাও। বলে সে সাইড হতে নিতেই রিদম তার পাশ কাটিয়ে গিয়ে দরজাটা লাগিয়ে দিল। তারপর কথার কাছাকাছি এসে দাঁড়ালো, আর কথা পিছিয়ে যাচ্ছে আর সে সামনে আসছে। তারপর সে এসে দেয়ালে লেগে গেল। কথা মিনমিনিয়ে বলল, এ কি, তুমি সামনে এগোছো কেন আর এভাবে তাকাচ্ছ কেন? তোমাকে পাওয়ার নেশায়। লিসেন, এখন আমরা হাজবেন্ড ওয়াইফ, সো আমরা কাছাকাছি আসতেই পারি। কথা আর কিছু বলার আগেই সে অষ্টু দুটি দখল করে নিল। তারপর রিদম খুব পেশেন্টলি টেনে নিল অষ্টু দুটি, আর কথাও রেসপন্স করছে রিদমের চুল ধরে। এভাবেই কেটে গেল কিছুক্ষণ। দুজনেই যেন দুজনের অমৃত সুধা পান করছে, আর রিদমের এলোমেলো হাত দুটি চলে গেল কথার ঘাড়ে। রিদম কথার ঘাড়ে মুখ ডুবিয়ে চুমু খেতে লাগলো, আর কথা শাড়ি খামচে ধরলো। এমন সময় রিয়া এসে ডাক দিল, কে গো বৌদি, তুমি ফ্রেশ হওনি? মা ডাকছে তোমাকে। কথা ধাক্কা দিয়ে সরিয়ে দিল রিদমকে এবং তাড়াতাড়ি কাপড় নিয়ে ওয়াশরুমের দরজা লাগিয়ে দিল। রিদমও মাথা চুলকে কাপড় নিয়ে কাবার থেকে চলে গেল অন্য রুমে। কথা একটা মিষ্টি রঙের জামদানি পরে, কপালে লাল টিপ, মাথা ভর্তি সিঁদুর পরায় মুখটা পাল্টে গেছে, চোখে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক পরে। হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিল। তারপর মাথায় ঘোমটা টেনে চলে এলো নিচে। নিচে এসে দেখলো রিদম একটা ব্ল্যাক টি শার্ট আর ট্রাউজার পরেছে। মাথা নিচু করে এসে দেখলো রিদম কেয়া চৌধুরীর সাথে গল্প করছে। কেয়া চৌধুরীর নজরে কথা আসতেই তিনি বলল, আরে নাথবো যে, আসো রিদমের পাশে বসো। আমি তো এখন বুড়ো হয়ে গেছি, তাই এখন তোমার স্বামী আমায় পছন্দ করে না। আরে ডার্লিং, তুমি কই বুড়ো হলেই, এখনো তো কত ইয়াং। এখনো যদি তুমি তুড়ি বাজাও, হাজার ছেলে লাইন ধরে যাবে। কেয়া চৌধুরী রিদমের কান ধরে বললেন, আমার সাথে ফ্লার্ট করছিস? দেখো নাথবো, তোমার স্বামীকে আসলে বেঁধে রেখো, না হলে কিন্তু অন্যখানে মন যাবে। না দিদুর, একবার খালি অন্যখানে মন যাক, ওনার একদিন গেল আমার একদিন। বলে রাগী মুখে রিদমের মুখে চাইল। রিদম বলল, আমি আমার এই রাগী বউটাকে ছাড়া না থাকতেই পারি না। না আর অন্য কোথাও মন যাবে? কত কষ্ট কষ্ট করে শাশুড়ির মেয়েকে পেয়েছি। বলতেই কেয়া চৌধুরী হেসে ফেললেন। তিনি বললেন, নাথবো, আমার নাতিকে খুব টাইট দিয়ে রেখেছে, আশীর্বাদ করি তারা এভাবে সারা জীবন থাকিস। ধন্যবাদ দিদুন, যাই এখন মার সাথে কাজে সাহায্য করি। বলেই কথা রান্নাঘরে পা দেয়। তখনই রিক্তা দেবী বলেন, এ কি মা, তুমি এখানে কেন? যাও সবার সাথে গল্পগুজব করো। না মা, আপনাকে একটু সাহায্য করতে এলাম। কোনো সাহায্য লাগবে না, বাড়িতে মেয়ে এনেছি, এখন মেয়ে যদি কাজ করে তাহলে হবে? কথা রিক্তা দেবীর কথা শুনে হাসে। সে সত্যিই ভাগ্যবতী, এমন পরিবার পেয়েছে। কথা বলল, মা, মেয়ে নিজের বাড়িতে কাজ না করলে নিজের সংসারের উন্নতি আসবে কি করে? দিন তো, আজকের লাঞ্চ আমি বানাবো। বলে রিক্তা দেবীর কাছ থেকে কিছুটা জেনে নিল। তাদের বাড়িতে হেল্পিং হ্যান্ড নেই, কারণ রিক্তা দেবী মনে করেন নিজের কাজ নিজে যেভাবে করবে তেমনি অন্য কেউ করবে না। তিনি কথাকে বললেন, তোমরা দুই বোনই আমার মনের মতো, ঈশ্বর কোনো ভালো কর্মের ফল হিসেবে তোমাদের বৌমা হিসেবে পেয়েছি আমি। আপনিও খুব ভালো মা। আজকাল শাশুড়ির মতো, মায়ের মতো হয় না। আপনি তো আমাদের মায়ের মতো। যান, গিয়ে আজ রেস্ট করুন। রিক্তা দেবী গেলেন না। তিনি জানেন একা একটা মেয়ের উপর সব কিছু ছেড়ে দেয়া ঠিক হবে না। তাই তিনি সাহায্য করলেন। দুপুরবেলায় কথা ও রিক্তা চৌধুরী লাঞ্চ বানিয়ে রেখেছেন টেবিলে। কেয়া চৌধুরী প্রশংসায় পঞ্চমুখ কথা রান্নায়।
রিদমও বলে, ওয়াও, সবাই খুব প্রশংসা করলো। প্রথম কথা রান্না করেছে বলে সায়ান চৌধুরী 10,000 টাকার চেক দিলেন। বকশিস হিসেবে কেয়া চৌধুরী দিয়েছেন এক জোড়া সোনার কানের দুল। তার পরের দিন কাল রাত্রি, বরকনে কেউ কাউকে দেখবে না কথা এসব খুব মানে। রিদম তো পড়েছে ফ্যাসাদে, তাই এই দিন তার বউকে না দেখেই চলে গেল। তারপরে আপকামিং সেটা হলো রিসেপশন। আজ সকালে চৌধুরী মেনশনে হইচই লেগে গিয়েছে। আজ সবার আদরের কথা ও রিদমের বৌভাত। সকাল থেকেই তোড়জোড় শুরু করে দিয়েছেন সবাই। রিক্তা চৌধুরী তার বৌমার পছন্দের খাবারের আইটেমগুলো রান্না করেছেন। সবশেষে বেলা 11টা বেজে গেল। সবশেষে রিয়াকে বললেন কথাকে রেডি করিয়ে আনতে, ও প্রীতমকে বললেন রিদমকে রেডি হতে বলতে। এই ছেলে মেয়েরাও সব কিছুতেই শুধু দেরি করে। বলেছি বৌমাকে তাড়াতাড়ি রেডি হতে বলতে, এতটা সময় হয়ে গেল এখনো এলো না। রিক্তা দেবীর আগে গজগজ করতে লাগলেন। আমার লক্ষ্মীটি এত রেগে আছে কেন? সায়ন চৌধুরী মুচকি হেসে বললেন, দেখো বেলা 12টা বেজে গেল, এখনো এলো না এই ছেলে মেয়েদের নিয়ে, আমি আর পারি না বাপু। বিরক্তি হয়ে বললেন রিক্তা দেবী। আরে আসেনি, এসে যাবে, তাতে এত কথা বলতে হয়? ছেলে মেয়েদের কত সময় লাগে বুঝোই তো। সেটা না হয় বুঝলাম, কিন্তু শুভ অশুভ বলে কথা আছে। তুমি আর আমি থাকতে ওদের জীবনে কখনো অশুভ কিছু হতে দেব না। ছায়ার মতো থাকবো পাশে ওদের। আমরা তো থাকবো। আমার ছেলেগুলোর এত ভাগ্য আজকালকার ছটর পটর মেয়ে থাকতে কীরকম লক্ষ্মীমন্ত মেয়ে স্ত্রী হিসেবে পেল। যেমনটা আমি পেয়েছি। যা দুষ্টু। বলতেই ওরা উপরে তাকালো, কথা আর রিদম আসছে। রিক্তা দেবী ওদের দেখে বললেন, পুরো নারায়ণ আর লক্ষ্মী লাগছে, উফ কি মিষ্টি লাগছে। তারপর ওরা নিচে নামলে রিক্তা দেবী বললেন, রিয়া রিদমকে ভাতের থালাটা হাতে দে। এই রিদম, তুই থালাটা কথাকে দিয়ে বল। এর মধ্যে সায়ন চৌধুরী বললেন। আরে যারা বলবে তারাই বলুক। এরই মাঝে রিক্তা দেবী বললেন, রিদম, তুই কথা মাকে যা বলবি তা কিন্তু তোর জীবনের শেষ সময় পর্যন্ত পালন করতে হবে। তাই আজ যা প্রতিশ্রুতি করবে তার যেন কোনো খেলাপ না হয়। ওকে মা, এই রিদম কখনো তার কথার খেলাপ করে না। রিদম ভাতের থালাটা কথাকে দিয়ে বলতে লাগলো, কথা, আজ আমি তোমার শুধু ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছি না, তোমার জীবনে সকল দুঃখ কষ্টের ভাগিদার হয়ে সারা জীবন তোমার পাশে থাকবো, সাথে থাকবো। ভাত কাপড় ছাড়াও তোমার শাড়ি, মেকআপ, যাবতীয় সব কিছুর দায়িত্ব নিচ্ছি। আমাদের মধ্যে কখনো কোনো কিছু গোপন থাকবে না। আমরা যে কোনো বিপদ একসাথে মোকাবেলা করব। এই কথাগুলো তারা দুজন দুজনের মধ্যে হারিয়ে গিয়েছে। সবাই হাততালি দেয় তাদের এই অটুট বন্ধনের জন্য। প্রীতম বলে, রিদম ব্রত ফাটিয়ে দিয়েছিস, আমার বিয়ের সময় শিখিয়ে দিস এভাবে। লজ্জা করে না রে ভাই নিজের বিয়ের কথা বলতে? দেখো রিয়া, পুরুষ মানুষের এত লজ্জা নেই। রিক্তা দেবী রাগী স্বরে বললেন। কী সব বলছিস তোরা বড়দের সামনে? বলতেই সবাই চুপ হয়ে গেল। যাও কথা মা, এখন খেয়ে রেস্ট নাও, বিকেলে পার্লারের লোক আসবে। রিসেপশনের পুরো থিম পেস্টেল শেডের মতো। নিউট্রাল এবং সফট রং ব্যবহার করা হয়েছে। সাদা, সিলভার এবং পেস্টেল রঙের ব্যবহার। জ্যামিতিক আকার ও অর্কিডের মতো ফুল। মৃদু এবং সফট আলোর ব্যবহার। ফেয়ারি লাইট, আপলাইট, মোমবাতি এবং মার্জিত ঝাড়বাতি দেওয়া হয়েছে। মেটালিক রং, সিলভার, গোল্ড, রোজ গোল্ড ডেকোরেশনে গ্ল্যামার যোগ করে। টেবিলওয়্যার, সেন্টারপিস বা টেবিলের ম্যাটেরিয়াল এক্সচেঞ্জ। মেটালিক ফ্রেম বা ল্যান্টার্ন ব্যবহার করা হয়। সুন্দর ডিজাইনের প্লেট, গ্লাস এবং ক্যাটারিং ব্যবহার করেছে। কাস্টমাইজড মেনু কার্ড ও নেম প্লেট ব্যবহার। প্রবেশপত্রে একটি রুচিশীল ফ্লোরাল আর্ট বা লাইটিং টার্নেল। অতিথিদের জন্য একটি ট্রেন্ডাল ফটো বুথ তৈরি করা হয়েছে, যেখানে মডার্ন পেপার এবং সুন্দর ব্যাকগ্রাউন্ড। এটি একটি আধুনিক ও সূক্ষ্ম থিম, যেখানে হালকা গোলাপি, মিল গ্রিন, ল্যাভেন্ডার, হালকা নীল, পিচ ইত্যাদি রঙের ব্যবহার হয়েছে। এটি একটি রোমান্টিক ও স্বপ্নীল পরিবেশ তৈরি করেছে। আজ কথা পড়েছে রয়্যাল ব্লু কালারের জামদানি। গলার সেট, কানের দুল এবং চুড়িতে সোনার জুয়েলারি তার রূপ আরও বাড়িয়ে দিয়েছে। বোভাতে সফট অ্যান্ড ন্যাচারাল লুক মেকআপে বেশি মানানসই। চুলে সফট কার্ল করা ফুলের ব্যবহার চুলের সাজে স্নিগ্ধতা যোগ করে। রিদম পরেছে রয়্যাল ব্লু ও গোল্ডেন কালারের পিন্স কোট। চুলে হেয়ার জেল বা স্প্রে ব্যবহার করে
স্টাইল করে রাখা। আজ চৌধুরী মেনশনে চাঁদের হাট বসেছে। নবদম্পতিরা বড় সিংহাসন দখল করে বসে আছে। অতিথিরা আসতে শুরু করেছে। সাইন চৌধুরী ও প্রীতম অতিথিদের অভ্যর্থনা করছে। কথাদের পরিবারের সবাই এসেছে। ঠিক তখনই প্রীতমের চোখ পড়ল নীলাদ্রি। আজ সে একটা কালো রঙের গাউন পরেছে। প্রীতম তো চোখ ফেরাতে পারছে না নীলাদ্রি থেকে। শাহিন চৌধুরী প্রীতমের এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তাই তিনি দেখল তার চোখ আটকেছে এক রমণীর দিকে। তাই তিনি হাসেন এবং চাপড় দিয়ে বলেন, ভাগনা আমার, তুমিও শেষমেশে মেয়েদের দিকে তাকিয়ে আছো? প্রীতম শাহিন চৌধুরীর কথা বুঝতে পেরে সেই দিকে থেকে দৃষ্টি ফিরিয়ে বলল। না 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 মামা, তেমন কিছু না, ওই দিকের লাইটিং দেখছি। শাহিন চৌধুরী বললেন, তা তো বুঝেছি, তুমি কোনো লাইটিং দেখেছো? তোমার মামাতো ভাইদের বিয়ে হয়ে যাচ্ছে, তুমিও তো বিদেশ থেকে এসে ব্যবসা সামলাচ্ছ, তো বিয়ে করে ফেলো, মনে যদি ধরে কাউকে। জীবনে সঠিক কেউ না আসলে বিয়ে করব না মামা। যাকে দেখছো সে কি সঠিক নয়? আমার কাছে লুকোচুরি করিও না ইয়াং ম্যান, আমি এই বয়স পার করে এসেছি। সে যদি সঠিক হয়, কিন্তু যদি তার মনে অন্য কেউ থাকে তাহলে? তুমি তার সাথে কথাবার্তা বলো, যদি তার মনে অন্য কেউ না থাকে তাহলে ডিরেক্ট বিয়ের প্রস্তাব দেবে। থ্যাংক ইউ মামা, এভাবে কেউ বুঝিয়ে বলেনি। ওয়েলকাম ভাগনা। তার এই একমাত্র মামা যে খুব ফ্রি মাইন্ডের, সবসময় তাদের সব কিছুই বুঝে নেন। তারপর সে চলে গেল অন্যদিকে। শাহিন চৌধুরী মন দিলেন অতিথিদের। রিদম কথা রিসিপশন চলছে। সব অতিথিরা কথার রূপ গুণ তার ব্যবহার দেখে প্রশংসায় পঞ্চমুখ। সব অতিথিরা কথার সাথে কথাবার্তা বলছে। কেশব মুখার্জি এসে কথার পাশে বসলেন। বসতেই কথায় কেঁদে ফেলল। কেশব কথার মাথায় হাত বুলিয়ে দিলেন। কথা কেশব বাবুকে জড়িয়ে ধরে বলল, বাবা, তোমাকে ছাড়া কেমনে থাকবো? কেশব বাবু বললেন, থাকতে হবে মা, এটাই তো মেয়েদের আসল বাড়ি। বাবা, মা কোথায়? ওরা কোথায়? দেখছো বাবা, ওরা 2 দিন যেতে না যেতে আমাকে ভুলে গেল। না রে মা, ওরা তোর কাছেই আসছিল, তারপর রীতা দেবীর সাথে দেখা হলে তারা ওনার সাথে গল্প করতে লাগলো। এরই মাঝে অরু ও অনিমা দেবী আসলেন। অরু এসেই কথাকে জড়িয়ে ধরল। অরু বলল, জানিস দি, তোকে ছাড়া আমাদের ঘরটা কেমন যেন প্রাণহীন হয়ে গেছে। তোকে ছাড়া কি করে থাকবো? বেশি না, কয়েক বছর পর তুইও আসবি এভাবে। অনিমা দেবীও মেয়ের কাছে বসলেন। এই তো সেই দিনের মেয়েটা, ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে বেড়ায়, আর আজ কত বড় হয়েছে। অনিমা দেবী কথাকে জিজ্ঞেস করলেন, মারে, আমি জানি তুই এখন নতুন পরিবেশে এসেছিস, তোর কিন্তু এটাই ঘর, তাই এখানে যত দুঃখ কষ্ট আছে সব কিছু সহ্য করে এখানেই থাকতে হবে। তুই এ বাড়ির বউ, তোকে সবার খেয়াল রাখতে হবে, আগলে রাখতে হবে। মা, তুমি চিন্তা করো না, আমি সবার খেয়াল রাখবো। তখনই সারিকা ক্যামেরা নিয়ে এসে বলল, ওয়াও, তোমাদের পুরো ফ্যামিলির একটা ফটো তুলে দিই। ওয়েট, সামথিং মিসিং, জিজুকে আনি। বলেই সে রিদমকে এনে তাদের অনেকগুলো ফ্যামিলি ফটো তুলে দিল। তারপর সে অনন্যা, নীলাদ্রি, রিয়া সবার ফটো তুলে দিল। হঠাৎ করে নীলাদ্রি ধাক্কা লাগলো কোনো কিছুর সাথে। ওইদিকে প্রীতমের নজর পড়তেই সে নীলাদ্রিকে কোমরে পেঁচিয়ে ধরল। নীলাদ্রি তাল সামলানোর জন্য প্রীতমের পাঞ্জাবির কলার ধরল। প্রীতম কিছুটা রেগে বলল, দেখে চলতে পারো না? এখন যদি পরে কিছু একটা হয়ে যেত তখন আমার। নীলাদ্রি তো পুরোই অবাক। সে তেড়ে বলল, কি বললেন? কিছু না। বলেই চলে যেতে নেয়। প্রীতম তখনই হাত দিয়ে আটকে দেয় নীলাদ্রিকে। কিছু না, না, সুন্দরী মেয়ে দেখলে ধরতে ইচ্ছা হয়, তাই না? আর আমি পড়ে গেলাম, তাতে আপনার কি? এই মেয়ে, তুমি নিজেকে সুন্দরী মনে করো? তাহলে তুমি ভুল। তোমার থেকে শেওলা গাছের পেতনি অনেক সুন্দর। প্রীতম এই কথাটা এড়াতে বলল, কি বললেন? জানেন কত ছেলের স্বপ্ন আমি, কত মানুষ স্বপ্ন দেখে আমার জন্য। হাউ ফানি! তা তোমার বয়ফ্রেন্ড কি আছে? না, নেই। এই মন শুধু আমার হাজবেন্ডের জন্য, অন্য কারোর জন্য নয়। বাহ, কি স্বামী ভক্ত মেয়ে। তারপর নীলাদ্রি মুখ বাঁকিয়ে চলে যায়। আর প্রীতম মনে মনে বলতে থাকে, আমার জন্য মন দিয়ে বসে আসো নীলপরি, যে করেই হোক তোমায় বিয়ে করবোই আমি নীলপরি। এভাবেই কাটলো রিসেপশন শেষ হতেই কথার পরিবার চলে গেল। কি রে রিয়া, তোর আর প্রিয়মের এইসব আমি আশা করিনি। রিদম বলল, না না, নতুন বউকে কি আমরা এমনি এমনি দিয়ে দেব?
রিয়া বলল, সে 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 দাদা, তুই মাত্র 50,000 টাকা দিতে পারবি না? এতটা ফকির তুই? এই বেটা, তোর তো অফিস আছে, তুই মাসে লাখ লাখ টাকা ইনকাম করস, তোর টাকার দরকার কেন? আরে কিপটা, নতুন বউকে আমরা ফিতে কোনো মতেই দিব না, টাকা দিতেই হবে। তারপর রিদম দিয়ে দেয়, কারণ কথার উপর যা ধকল গিয়েছে আজ, এতক্ষণে অপেক্ষা করা ঠিক হবে না। সে দরজা লাগিয়ে ঘরে প্রবেশ করতেই দেখলো তার সারা ঘরের নানান রঙের ফুলের বাহার, চারদিকে ফুলের গন্ধে মোমো করছে। রিদম এসে কথার কাছে বসলো। বসেই ঘোমটাটা তুলে দেখলো তার লাজে রাঙা বউয়ের মুখ। শত প্রতীক্ষার পর পেয়েছে তার ভালোবাসা। রিদম কথার হাত নিজের হাতে রেখে ঠোঁট ছোঁয়ায় হাতে। কথার শরীরে এক অদ্ভুত শিহরণ ঢেউ খেলে। প্রথম কোনো পুরুষের ছোঁয়া লাগলে বোধহয় এমনই হয়। তারপর কথাকে সে বলতে লাগলো, কথা, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আমি জানি তুমিও আমাকে অনেক অনেক ভালোবাসো। আমি তোমাকে এতটাই ভালোবাসি যে তোমাকে ছাড়া থাকতেই পারবো না। প্লিজ কথা, আমাকে কখনো ছেড়ে যেও না। কথা রিদমকে জড়িয়ে ধরে বলতে লাগলো, না রিতম, তোমাকে ছাড়া পুরো দুনিয়া অন্ধকার লাগে। শত বাধা অতিক্রম করে আমরা এক হয়েছি, তোমাকে কখনো ছেড়ে যাব না। কথা, ভালোবাসা শুধু মনের মধ্যে হয় না, ভালোবাসা হয় শরীরের মধ্যেও। দুজন মানুষের শরীর যখন একাকার হয়ে যায়, ঠিক তখনই সেটা ভালোবাসায় রূপান্তরিত হয়। তুমি কি আজকের এই রাতটাকে আমাদের জীবনের মধুরাত করতে চাও? কথা লজ্জায় রিদমের বুকে মুখ লুকিয়ে ফেলল। রিদমও বুঝে গেল তার কথা কি চায়। রিদম কথাকে বিছানায় এলিয়ে দিয়ে সে কথার হাতে আঙ্গুল নিজের হাতের আঙ্গুলের মাঝে আবদ্ধ করলো। তারপর নিজের ওষ্ঠ মিলিয়ে দিল কথার ওষ্ঠে। আর রিদমের হাত বিচরণ করতে লাগলো কথার শরীরে। কথাও রিদমের চুলগুলো হাত দিয়ে আঁকড়ে ধরেছে। তারা দুজন ভেসে যায় আলাদা ভালোবাসার সাগরে। পুরো রুম জুড়ে দুই মানব মানবী নিঃশ্বাসের শ্বাস আর চিৎকারের শব্দ ভেসে আসছে। দুজনেই পরম তৃপ্তিতে নিজেদের ভালোবাসা বিনিময় করছে। সকালবেলা চৌধুরী ম্যানশন। জানালা থেকে মিষ্টি রোদের আলোয় ঘুম ভাঙে কথার। নিজের শরীরে কোনো বস্ত্র না দেখে কালকের কথা মনে পড়ে যায়। কতই না পাগলামি করেছে রিদম। কালকে সারা রাত ঘুমোতে পারেনি। রিদম কতবার যে পাগলামি করে তাকে ভালোবাসি শব্দটা বলেছে তার হিসাব ছাড়া। এখন দেখো কি সুন্দর নবাবজাদার মতো ঘুমাচ্ছে। সে মোবাইলে চাপ দিয়ে টাইম দেখলো, 9:45। কি মনে করবে সবাই, বাড়ির বউ এত বেলা ঘুমায়? সে চটজলদি উঠে যায়, তখনই হাতে টান পড়ে। রিদম জেগে গিয়েছে। রিদম ঘুম কঞ্চে বলে, এত সকাল সকাল কোথায় যাচ্ছ? এখন এত সকালে নয়, বেলা হয়ে গিয়েছে। সবাই কি ভাববে বলো তো? আরে, যা ভাবার ভাববে। আর নিউলি ম্যারিড কাপল দেরিতে কেন ওঠে এটা সবাই জানে। আর কালকে তো ফুল সজ্জা হয়েছে, সো দেরি হবেই। এই, তুমি এত অসভ্য মার্কা কথা বলা শিখলে কোন দিক থেকে? আগে তো এসব বলতে না। বিয়ে করলে যে কোনো পুরুষই অসভ্য হয়ে যায়, কারণ সভ্য হলে এহ জন্মে বাবা ডাক শুনবে না। তোমার মুখে কিছুই আটকায় না, অসভ্য। এখন আমি যাবো, ছাড়ো। ছাড়ো তো বেবি, আগে গুড মর্নিং কিস দাও। পারবো না, খবিস বেটা। আমি খবিস তাই না? বলেই একটানে কথাকে তার বুকে এনে ফেললো। কি করছো এসব? আমি যাবো। আগে গুড মর্নিং কিস দাও। দেখো আমার। মুখ বন্ধ করে দিল রিদম চুমু দিয়ে, আর বলল, তুমি দিচ্ছ না, আমি দিয়ে দিলাম। বলেই বিশ্বযুদ্ধের হাসি দিল। আর কথা তাকে ধাক্কা দিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে দাঁড়িয়ে নিজের শরীরে রিদমের দেয়া ক্ষতগুলো জ্বালা করছে, তবুও সহ্য করছে, কারণ এগুলো ভালোবাসার চিহ্ন। মির্জা বাড়িতে অমিত বসু, সুনীল বসু ও কেশব মুখার্জি গল্প করছিল। আর বাড়ির অরুণ মা ও অরুণ মামিরা রান্না করছে। অরু, সারিকা ও অনন্যা তারা তিনজন অনেক দিন পর একসাথে হয়েছে। অরু তাদের কথা শুনছে, সারিকা ও অনন্যা তাদের বাড়ির কথা গল্প করছে। অরু শুনছে। ঠিক এমন সময়ে উপস্থিত হলো তালুকদার ফ্যামিলি। রিকের বাবা মা এসে ড্রয়িং রুমে উপস্থিত হলেন। রিকরা আসতেই কেশব মুখার্জি, অনিল বসু, সুমিতা বসু খানিকটা চমকে যান। কেশব মুখার্জি তবুও আন্তরিকতার স্বরে বললেন, আপনারা এত কষ্ট করে এসেছেন, বসুন এখানে। বলতেই রিয়ান তালুকদার বললেন। কেশব মুখার্জি জিজ্ঞাসার চাহনিতে বলে উঠলেন, কোনো গুরুত্বপূর্ণ বিষয়? তখন মল্লিকা দেবী বললেন, আপনারা হয়তো জানেনই
আমার অনেক বড় রোগ হয়েছে, কদিন বাঁচবো জানি না, তাই আপনাদের এখানে নিজের অনেক দিনের ইচ্ছে পূরণের জন্য এসেছি। আমার অনেক দিনের ইচ্ছে 2 ছেলের 2 পুত্রবধূ আনবো, কিন্তু সেটার হয়তো হবে না, কারণ আমি এখন বাঁচবো কয়দিন, আর আমার যোগ্য পুত্রবধূ পাবো না হয়তো। বলেই তিনি থামলেন। তারপরে তিনি অনিল বসু ও সুনিতা বসুর দিকে তাকিয়ে বললেন, মিস্টার অনিল বসু ও সুনীল বসু, আপনাদের সাথে এই প্রথম কথা বলছি। আমি আজ কদিন থেকে অবলোকন করে ঠিক করেছি আপনাদের মেয়েকে আমি আমার পুত্রবধূ করব, আপনারা যদি কোনো আপত্তি না করেন। মল্লিকা দেবীর কথা রিক জানলেও রিত জানে না। সে খানিকটা অবাক হয়। মল্লিকা কিছু একটা ভেবে বললেন, আমি আর বাঁচবো কদিন, আমরা এখন ওদের কন্ট্রাক্ট ম্যারেজ করে রেখে দেব, পরে ওরা নিজেদের বুঝতে শিখলে আবার দুমদাম করে বিয়ে দিবেন, আর আমি ওই দূর আকাশে থেকে দেখব। বলি তার চোখের কোণে জল চিকচিক করছে। রিদ আর রিক নিজের মাকে আগলে নেয়, তারাও কান্না করে। মা, দরকার হলে ওয়ার্ল্ডের বেস্ট ডক্টর এনে দেখিয়ে তোমাকে ট্রিটমেন্ট করাবো, তবুও এভাবে বলো না। মল্লিকা দেবী তারপর ওদের মাথায় হাত বুলিয়ে দিলেন আর বললেন, আমি পরে দুজনকে সামাল দিতে পারবো না, কে ওর বাবাও পারে না, তাই আমি চাই দুজনের বোঝার জন্য সঠিক মানুষ আসুক। আপনার মেয়েরা কোথায়, ওদের ডাকুন। অনিল বসু তার সহধর্মিনীকে ডেকে বললেন মেয়েদের নিয়ে আসতে। তারপর ওরকে ডাক দিয়ে সে বললেন, মামি, অনন্যা ও সারিকাকে রেডি করে নিয়ে যেতে, তাদের দেখতে এসেছে। ওরও বলল, মামিমা, ওরা এখন ছোট আমার থেকেও, এখন ওদের বিয়ে দিয়ে দিয়েছ? ওরও অবাকের সুরে বলল, অত ছাড়া আমাকে কিছু বললো না। তারপর ওরুকে শাড়ি পরানোর সময় সারিকা বলল, অরুদি, কিসের জন্য শাড়ি পরাচ্ছ? তোদের দুজনকে দেখতে এসেছে। কি দি, আমরা দুজন তোমার থেকেও ছোট, আর তুমি এসব কি বলছো? আরে ছেলেগুলো খুব ভালো, তোদের ভালো রাখবে রে, রাজি হয়ে যা। আমাদের মনে যে আছে তাকে ভুলবো কি করে? সারিকা মনে মনে বলল। তারপর তাদের রেডি করিয়ে নিয়ে যায় ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে রিককে দেখে অনন্যা ও সারিকা আংশিক বিস্মিত হয়। তারা বিক্ষিপ্ত নয়নে চায়। সামনের দিকে হৃদের বাবা মাও রয়েছে, সাথে তাদের আর বুঝতে বাকি রইল না পাত্র হৃদ আর রিক। এইদিকে ওরু এসে রিকের মাথায় গাঁটটি মেরে বলে, অত ছাড়া তোরা আমায় কিছুই বলি না, আমার বোনদের দেখতে আসছিস, বেয়াদব কোথাকার। আরও আমরাও জানি না, গড প্রমিস মাই নিয়ে এলো, রিত তো জানে না আজও কনে দেখতে যাবে। রিকের কথা শুনতে পেয়ে হৃদের দিকে তাকালো। সে ফোন টিপতে ব্যস্ত। ছেলেটা সব সময় ফোনে কি ব্যস্ত থাকে। এরই মধ্যে মল্লিকা দেবীর কণ্ঠ শোনা গেল। তিনি সারিকা ও অনন্যাকে নিজের পাশে বসালেন আর বললেন, মিস্টার বসু, আপনাদের 2 মেয়েই দেখতে ভারী মিষ্টি, বাবা, একদম আমার মনের মতো। আচ্ছা আমার মারা, তোমরা দুজন কি এই বিয়েতে সম্মতি প্রদান করছো? দেখো মা, আমি যতই পছন্দ করি তোমাদেরও পছন্দ অপছন্দ বলে কথা আছে। বলো মারা, তোমরা কি রাজি? বলতে সারিকা অনন্যা নত হয়ে মাথাটা এদিক ওদিক নাড়িয়ে সম্মতি প্রদান করলো। এতে মল্লিকা দেবীর হৃদয়ে ভালো লাগার বাতাস বয়ে গেল। হৃদ ও রিক দুজনেই তাদের প্রেয়সীকে দেখতে থাকে। এমন সময় অরু এসে কান মুলে দিল দুজনের। ওরা হতবাক দৃষ্টিতে তাকালে অরু বলল, বাহ বাহ, তোরা দুজনেই তো দেখছি প্রেমের জলে হাবুডুবু খাচ্ছিস। আমার বোনদের এমনভাবে দেখেছিস যদি আমার বোনদের নজর লেগে যায়। হ্যাঁ, এরপর 2 পরিবারের সম্মতিতে ওদের কন্ট্রাক্ট ম্যারেজ সম্পন্ন হয়। তন্ময়কেও জানিয়ে দেয়া হয় সে দেশে আসবে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হলে। কথাও খুশি হয় ভালো পাত্রের সাথে বিয়ে হওয়ায়। 6 বছর পর, 6 বছরে 36টা ঋতু পেরিয়ে গিয়েছে। কতটা সময় চলে গিয়েছে। আর পৃথিবীর চিরন্তন সত্য, সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। সেই সাথে বদলে গিয়েছে সবই। সবাই এখন প্রাপ্তবয়স্কে পা দিয়েছে। চেহারা, ব্যবহারে প্রাপ্তবয়স্কের ছাপ এসেছে। আবেগ থেকে বেরিয়ে এসে ভালোবাসার কুঠির বুনেছে কেউ। চৌধুরী মেনশনে আজ খুশির ফিলিক ফুটে উঠেছে পরিবারের মধ্যে। সাথে 5 বছর বয়সী আদ্রিয়ানের খুশির ঝিলিক উপচে পড়ছে, কারণ আজ তার বড় পাপা আসবে। কাউকে না ছুঁয়েও যেন কাউকে ভালোবাসা যায়, তা এই ছোট্ট আদ্রিয়ানকে না দেখলে বোঝার জো নেই। সেই সকাল থেকেই ছোট্ট ছেলেটি আনন্দে যেন সীমা নেই। তার বড় পাপা তার জন্য এতগুলো চকলেট টয়েস এনেছে। এসব তার বড় মাম্মার সাথে গল্প করছে। আজ সবাই এসেছে চৌধুরী মেনশনে, কারণ আজ এই বাড়ির সফল কর্ণধর সোমরাজ চৌধুরী আসবেন।
রাশিয়ায় গড়ে তুলেছেন নিজের চৌধুরী ইন্ডাস্ট্রি, রাশিয়ান সাম্রাজ্য। সেটা এখন ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে গিয়েছে। তার এই 6 বছরের অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে এই সাম্রাজ্য। এদিকে প্রিয়সীকে এত বছর না দেখায় লালসা হানা দিয়েছে সোমের। তার সেই ছোট্ট হৃদমোহিনী এখন পূর্ণবয়স্ক যুবতী। অরুর চেহারায় ফুটে উঠেছে সেই লাবণ্য। এত বছর পর দেখবে তার হৃদমোহিনীকে। প্রতিটা সেকেন্ড মনে হচ্ছে এক যুগের মতন। কিভাবে নিজেকে সামলাবে হৃদমোহিনীর এই অঙ্গ ঝলসানো রূপে? বিদেশ থাকার কারণে নিজেকে সামলাতে পেরেছে, কিন্তু এখন কিভাবে সামনে দাঁড়ানো প্রেয়সীর রূপ দেখে সামলাবে সোম মনে মনে বলছে। হৃদমোহিনীকে বিয়ে করলে আমি জানি না কি করব, কতটা বেড ভাঙবো, আমার অতৃপ্ত ভালোবাসার জোয়ারে ভাসাবো। হৃদমোহিনীকে তখনই অতৃপ্ত প্রেমিকাকে সামলাতে হবে। নিজেকে সামলানোর দায় পড়বে তখন। তাই সে তার বাবার সাথে কথা বলে রেখেছে যে অরু আর তার বিয়ে যত তাড়াতাড়ি সম্ভব করার। তিনিও ছেলের উত্তপ্ত দহন বুঝতে পেরেছেন, তাই অরুর বাবা মার সাথে কথা বলায় তারা বলে তাদের কোনো আপত্তি নেই। অরু এখন একজন নিউরোলজিস্ট, তার স্বপ্ন পূরণ হয়েছে, সে একজন সফল ডাক্তার। আজ তারও মনে উথাল পাতাল ঘটছে, সে লজ্জায় কিভাবে লোকটার সামনে দাঁড়াবে। কলে তো যা মনে চায় তাই বলে বেড়ায়, অসভ্য লোক। এখন এয়ারপোর্টে যদি আজে বাজে কথা বলে তখন সেও লজ্জায় মরে যাবে। অরু বড় হলে কি হবে, তার মধ্যে এখনও চঞ্চল মনোভাব আছে। সবাই গেলেও সে যায়নি চৌধুরী মেনশনে, কারণ একটা বাহানা দিয়ে সে বাড়িতে থেকেছে। সে তো লোকটার সামনে দাঁড়াতেই চায় না, একরাশ লজ্জায় সে গ্রাস করে থাকে। রিক হৃদ দুজনেই এখন সফল ডাক্তার। তাদের মা মারা গিয়েছে 4 বছর আগে। সারিকা অনন্যা এখন প্রাপ্তবয়স্ক হয়েছে, 1 বছর হয়েছে তাদের বিয়ে হয়েছে। সারিকা ও রিকের ঘরে আলো করে এক কন্যা সন্তান হয়েছে, তার বয়স 3 মাস। আর অনন্যা এখন প্রেগনেন্ট। রিক তো তার প্রচুর যত্ন করে। এতই, সেদিন রাতে আইসক্রিম খাওয়ার জন্য অনন্যা কান্না করছিল। তখন রাত প্রায় 3টা, সে আইসক্রিম এনে দিল। তারপর আইসক্রিম খেয়ে অনন্যা বমি করে দিল কয়েকবার। সেগুলো রিক চোখ মুখ খিচে পরিষ্কার করেছে, একটু অভিযোগ করেনি অনন্যার প্রতি। একটা নারী তো বেশি কিছু চায় না, চায় শুধু যত্ন। নারীর যত্নে আটকায়। এসব সময়ে অনন্যা মনে মনে হাসছে, সৃষ্টিকর্তা তাকে এমন যত্নবান মানুষ উপহার দিয়েছে। নীলাদ্রিও একজন কার্ডিওলজিস্ট, সে একজন মধ্যবিত্ত ঘরের সন্তান। তাই সে প্রিয়মের প্রপোজালটা একসেপ্ট করেনি, কারণ সে মধ্যবিত্ত আর প্রিয়ম হলো বড়লোক। সমাজে প্রিয়মদের মান সম্মান যাবে এতে, এই জন্যে সে একসেপ্ট করেনি। প্রিয়ম তবুও হাল ছাড়েনি, সে নীলাদ্রি প্রতিষ্ঠিত হলে তার বাবা মাকে ডিরেক্ট প্রস্তাব দেবে। রিয়া চৌধুরী এখন একজন উকিল। রিয়া এখন বয়সের তুলনায় সে এখন অনেক বড় কেস সলভ করতে পারে, তাই এখন রিয়া খুব নামডাক। রিয়া আগের তুলনায় এখন অনেক দূরদর্শী হয়েছে, তবে এখনও সে তার পরিবারকে অনেক ভালোবাসে। আদ্রিয়ান তো তার প্রাণ। রিদমও এখন একজন প্রফেসর। রিদম ও কথার ভালোবাসার কুঠিরে নতুন অতিথির আগমন ঘটেছে 5 বছর আগে। রিদম ও কথার ছেলে আদ্রিয়ান চৌধুরী। রিক ও সারিকার মেয়ের নাম রিয়াসা তালুকদার। এয়ারপোর্ট থেকে এসে নামলো এক সুদর্শন পুরুষ। তার পরনে ক্লাস 6 স্যুট, তীক্ষ্ণ নাক, প্রশস্ত কপাল এবং সুগঠিত চিবুক তার মুখের বৈশিষ্ট্যগুলোকে স্পষ্ট করে তুলেছে। তার চোখ দুটো গভীর এবং এক্সপ্রেসিভ, যা তার ভেতরের অনুভূতি প্রকাশ করে। তার চোখের মণি উজ্জ্বল এবং টানা, যা চোখে এক ধরনের মাদকতা নিয়ে আসে। ঠোঁট দুটি তার পরিপাটি, যা তার হাসিটাকে আরও মায়াবী করে তোলে। চুলগুলো হতে পারে ঘন। পুরো সুদর্শন একজন পুরুষ দাঁড়িয়ে আছে। তার বয়স এখন 36 বছর, যা বোঝার জো নেই। সে প্রতিনিয়ত নিজেকে ফিট রাখত। তারপর তার সব দিকে নজর গেল। আদ্রিয়ান এসে তার পা জড়িয়ে ধরলো আর বলল, বড় পাপা, তুমি আমার জন্য কি এনেছো? কোলে তুলে নিল সোম। অনেক কিছু, চকলেট, চিপস, টয়েস। আরে দেখো, এই সুটকেস তোমার জিনিস দিয়ে ভরা, এটা শুধুই তোমার। বলছি আদ্রিয়ান তার গালে চুমু এঁকে দেয়। তারপর আদ্রিয়ান বলে, বড় পাপা, ওই বড় সুটকেস কার জন্য? তোমার বড় মাম্মার জন্য। তা তোমার বড় মাম্মা কোথায়? সে তো আসেনি, আর নাকি আজ রোগী দেখতে হবে। আচ্ছা বড় পাপা, বড় আম্মা আমাদের সাথে থাকে না কেন? সে কি তোমার সাথে রাগ করেছে? আর মাও তো বাবার উপর রাগ করে বাপের বাড়ি চলে যায়। কথা এবার আদ্রিয়ানকে ধমক দেয়। তারপরে সোম বলে, কথা এভাবে বাচ্চাদের বকতে নেই। ও কি বুঝে বলেছে? সে আদ্রিয়ানকে কোলে তুলে বসে পড়ল ব্ল্যাক মার্সিডিজে। আর আদ্রিয়ান সোমের সাথে অনেক গল্প করছে। গন্তব্য সবার এখন চৌধুরী বাড়ি।
চৌধুরী মেনশনে এসে পৌঁছলে রিক্তা দেবী ছোটে এসে নিজের ছেলেকে জড়িয়ে ধরল। ছটা বছর দূরে থেকেছেন তার ছেলে থেকে। ছেলের জন্য আজ তিনি বাহারি রকম খাবার, সব সময়ের পছন্দের খাবার। ছেলেকে তার রুম দেখিয়ে দিলেন ফ্রেশ হতে। আজ যেন চৌধুরী পরিবার প্রাণ ফিরে পেল সোমের দেখায়। সোম ফ্রেশ হয়ে একটা ব্যাগি ট্রাউজার এবং টি শার্ট পরে নিজেকে আয়নার সামনে দেখল। তার বয়স 36, কেউ দেখলে বুঝবে? 26 বছরের তাগড়া যুবক। সে নিজেকে ফিট রেখেছে, কারণ তার হৃদমোহিনী তাকে কোনোভাবেই রিজেক্ট না করে। তবুও তো ওরও মেনে নিয়েছে, আর এক মুহূর্তও দেরি করলো না। খুব শীঘ্রই তার হৃদমোহিনীকে তার বক্ষপিঞ্জরের মধ্যে আনবে, সে আনমনে ভেবে চলছে। আচ্ছা ওরু কি আমাকে দেখে লজ্জা পাবে বলে বাহানা দিয়ে আসেনি? এত লজ্জা ওর যে আমাকে একটা পর দেখতে এলো না? তারপর হঠাৎ কি যেন ভাবলো, আর মুখে ফুটে উঠল এক চিলতে হাসি। এর কারণ ওরু। রিক্তা চৌধুরী নিজ হাতে খাইয়ে দিলেন ছেলেকে। কতটা দিন পর ছেলেকে পেয়েছেন। রাতের খাবার শেষ করে সোম তার রুমে এলো, তবে কিছুতেই মনকে সায় দিতে পারছে না। হৃদমোহিনীকে দেখতে ইচ্ছে করছে। সে অরুর বাড়ির কাছে আসে বাইক চালিয়ে, তারপর পাইপ দিয়ে বেয়ে চলে আসে অরুর ঘরের কাছাকাছি। যেহেতু বেলকনি খোলা, সেহেতু সে অরুর রুমে ঢুকে পড়ে। অরুর কাছে এসেই সে চিরচেনা মুখটা মনে হয় সহস্র বছর পর দেখছে। সোম অরুর পানে চেয়ে অরুর কপালে স্নেহের চুম্বন এঁকে দেয়, আর এক হাত দিয়ে এলোমেলো চুলগুলো কানের পেছনে গুজে দেয়। তারপর কতক্ষণ অরুর পানে চেয়ে বসে থাকে, আর অরুর দিকে চেয়ে মনে মনে বলে, আর মাত্র কয়েকটা দিন, তারপর দেখবো তোমার লজ্জা কোথায় যায়। খুব তাড়াতাড়ি তোমাকে আমার কাছে আনবো জান, এই বুকের মধ্যখানে আঁকলে রাখবো। এভাবে ঘুমন্ত অরুর কতক্ষণ পাশে বসে থাকে, আবার অরুর মাথায় স্নেহের পরশ দিয়ে চলে যায় চৌধুরী বাড়িতে। ঘুমন্ত অরু টেরই পেল না তার প্রেমিক পুরুষ এসেছিল এখানে। চৌধুরী মেনশন। সকালবেলা সবাই ব্রেকফাস্ট টেবিলে বসে খাবার খাচ্ছে। এমন সময় সোম ব্ল্যাক ব্লেজার, ব্ল্যাক সানগ্লাস পরে, হাতে দামি ঘড়ি পরে পুরো জেন্টলম্যান লুকে এসে সিঁড়ি বেয়ে নামলো। সোমকে পরখ করে রিক্তা দেবী বললেন, সোম, এখন রেডি হয়ে কোথায় যাচ্ছিস? মা, অ্যাকচুয়ালি গ্রামে যেতে হবে, দিদুনকে আনতে হবে তো। দাদা ভাইয়া তো সকালে যাবে, কিছু খেয়ে নাও। না কথা, দিদুনের হাতের গ্রামের সব সুস্বাদু খাবার খাবো। কতদিন হলো দিদুনকে দেখি না। সোম, আমি কিন্তু বাবার সাথে কথা বলেছি, খুব তাড়াতাড়ি তোমাদের বিয়ের বন্দোবস্ত হয়ে যাবে। সাইন চৌধুরী বললেন, থ্যাঙ্কস ড্যাড। আর দিদুনকে একেবারে নিয়ে আসবে এখানে, এখন ওনার বয়স হয়েছে, কে দেখবে ওনাকে? ভালো সিদ্ধান্ত নিয়েছো, মাকে এখানে নিয়ে আসবে। সাইন চৌধুরী বললেন, মা মা বড় বাবার সত্যি বিয়ে? আদ্রিয়ান বলল, বাবা, বড় বাবার বিয়ে? কি মজা, কি মজা। বড় মাম্মা কি আমাদের বাড়িতে থাকবে? হ্যাঁ বাবা। দাদা ভাই সাবধানে যাস। আচ্ছা, রিয়া কোথায়? সব এখানে? ও তো বাবা সকালে চলে গিয়েছে, ওর ইম্পর্টেন্ট একটা কেস ইনভেস্টিগেশন করবে। রিক্তা দেবী বললেন, ও, সে ছোট্ট রিয়া এখন কত বড় হয়ে গেছে। আগে রিদমের সাথে খুব মারামারি করতাম। হ্যাঁ রে দাদা ভাই, রিয়াকে এখন বিয়ে দিতে হবে। তারপর সোম চলে গেল মার্সিডিজ নিয়ে। তারপর কথা বলে উঠল, আপনারা কেউ যদি আপত্তি না করেন তাহলে আমি একটা কথা বলতাম। বলো মা। সায়ন চৌধুরী বললেন, আমার মাস্তুতো ভাই আছে, ওই সারিকার ভাই তন্ময় বসু। উনি একজন ইঞ্জিনিয়ার, জাপান থেকে পড়াশোনা করেছেন। আমি চাচ্ছি যে রিয়ার সাথে তন্ময়কে খুব মানাবে। আচ্ছা, আমরা পরে কথা বলবো বিয়ের বিষয়ে। আর তন্ময়, তোর অরুর বিয়েতে কি আসবে? হ্যাঁ বাবা, আসবে। তখন আমরা তন্ময়কে দেখে নিব, তারপর না হয় রিয়ার জন্য বিয়ের প্রস্তাব দেব, আর রিয়াও দেখে নিবে তন্ময়কে। মুখার্জি বাড়ি। সকালবেলা বাইরে থেকে ভেসে আসছে গ্রীষ্মকালের হালকা বাতাস। রোদের উষ্ণতা আর ফুলের গন্ধ মিশ্রিত আছে তাতে। পাতলা পর্দাগুলো দুলছে সেই হাওয়ায়। মাঝে মাঝে রোদের ছায়া এসে অরুর বিছানার চাদরে নাচছে। সিলিং ফ্যানের ঘূর্ণায়নে একটানা শব্দ পড়ছে, সেই শব্দ যেন ঘুম ভাঙানোর নরম সঙ্গীত। অরু চোখ খুলে আড়মোড়া ভেঙে উঠে ফ্রেশ হয়ে কালো চুড়িদারের উপরে সাদা অ্যাপ্রন জড়িয়ে, চোখে কাজল, ঠোঁটে একটু লিপ বাম, কপালে কালো টিপ দিয়ে ব্রেকফাস্ট টেবিলে আসলো। আনিকা দেবী অরুকে দেখে বললেন, অরু, কাল তোর বাবাকে ফোন দিয়ে কথার শ্বশুর বিয়ের দিন পাকাপাকি করেছেন তোর আর সোমের। তোর বাবা অফিসে যাওয়ার সময় বলে গিয়েছেন
একলা একাতে সামলাবো কিভাবে আমি? তুই ছুটি নিয়ে নিস, কত কাজ, বিয়ের শপিং করতে হবে। মা, এত তাড়াতাড়ি বিয়ের ডেট ফিক্সড হয়ে গিয়েছে? কারণ সোম বাবা তার বাবাকে তাড়াতাড়ি করার জন্য বলছে, এজন্য তুই তাড়াতাড়ি ছুটি নিয়ে নিস। ওকে মা। সে তারপর হাত ধুয়ে মেডিকেলের উদ্দেশ্যে রওনা দেয় আর যাওয়ার সময় মনে মনে বলে, লোকটা আমি ওই বাড়িতে গিয়েছি না বলে একটু দেখতেও আসলো না, আর এখন বিয়ের জন্য তাড়াতাড়ি বলছে। আমাকে দেখতে ওনার কি মন চায় না? আমি তো ওনাকে দেখার জন্য মরিয়া হয়ে উঠেছি। আজকে একবার চৌধুরী মেনশনে উঠবো। উনি দেখতে চায় না তো কি হয়েছে, আমার তো মন চায় ওনাকে দেখতে। চৌধুরী মেনশন। ওরু বিকেলবেলায় আসে চৌধুরী মেনশনে। অরুকে দেখে আদ্রিয়ান বলে ওঠে, বড় মাম্মা। বলেই জড়িয়ে ধরে অরুকে। অরুও স্নেহের পরশ দিল আদ্রিয়ানের কপালে, আর আদ্রিয়ানের গাল টেনে দিল আর বলল, আদু সোনা, তোমার মা, দিদুন আর বড় পাপা কোথায়? মা তো তার রুমে, আর দিদুন ছাদে গাছে পানি দিচ্ছে। বড় বাবা তো বাড়িতে নেই। কোথায় গিয়েছে তোমার বড় পাপা? ওই গ্রামে গিয়েছে বড় পাপ্পা তার দিদুনকে নিয়ে আসতে। ও, আজ আসবে কি তোমার বড় পাপা? না, কাল আসবে। তুমি আমার জন্য চকলেট এনেছো? জানো বড় পাপ্পা আমার জন্য এতগুলো চকলেট এনেছে। এই নাও তোমার চকলেট। আর বেশি চকলেট খেও না সোনা, দাঁতে পোকা ধরবে তো, পরে দাঁত ফেলে দিতে হবে, বুঝেছো? অরুর কথা শুনে ড্রয়িং রুমে আসতেই দেখে অরু আদ্রিয়ানের সাথে গল্প করছে। সে ওদের সামনে এসে বলল, আরে অরু, তুই কোন সময় এলি? এই তো দি কয়েক মুহূর্ত আগে। তাই এসেছিস যখন কিছু খেয়ে যা। দাঁড়া, তোর জন্য কিছু বানিয়ে আনি। না দি, তার দরকার নেই, আমি চলে যাব এক্ষুনি। এসেছি আদুকে দেখতে। মা মনে হয় আমার জন্য অপেক্ষা করছে। তা কি করে হয়? খালি মুখে যাবি? মার সাথে দেখা করে যা। পরে আন্টির সাথে দেখা করব। তারা আছে আজ, যাই। আচ্ছা, সাবধানে যা। চারিদিকে হলুদ ও অলিভ গ্রিনের কম্বিনেশনে ভেলভেটের কাপড়ের স্টেজ, ফ্লোরাল ভিউ, লাল কার্পেট, তার উপরে ফুলের পাপড়ি সাজানো, উপরে জলজল করছে ঝাড়বাতি। এ যেন এক রাজকীয় সন্ধ্যা আভিজাত্যে ফুটে উঠেছে। দুই দিকে দুইটি পদ্ম ফুলের মতো বাথটাবের মতো দেয়া আছে, এর মাঝে গোলাপের পাপড়ি ছড়ানো। সোম পরেছে হলুদ পাঞ্জাবি, পাঞ্জাবির হাতা কোণে পর্যন্ত গুটানো। সোম এক দৃষ্টিতে সামনে তাকিয়ে আছে এক অপরূপা রমণীর দিকে, তার হৃদমোহিনী। অরু পরেছে হলুদ পাকিস্তানি গাউন আর ফুলের জুয়েলারি, সাথে হালকা মেকআপ, তার হলুদ ফর্সা চেহারায় মাধুর্য বাড়িয়ে দিয়েছে। এরপর বরকনেকে পরিবারের সবাই এসে হলুদ দিয়ে গেল। সোম অরুর দিকে তাকালো। অরুর শোভা যেন বাড়িয়ে দিয়েছে হলুদের ছোঁয়া পড়তেই, যেন আরো সুন্দর হয়ে গিয়েছে অরু। সোম ওই দিকে এক দৃষ্টিতে চাহনি দেখে কেয়া চৌধুরী বললেন, নাতি আমার নাতবউকে দেখেছিস যে? সেই কখন থেকে বলি হারি, একে কিছুটা নজর দে। সোম বিরক্তি সুরে বলল, উফ দিদুন, তুমিও না, সবে ওরুকে হলুদ দিচ্ছে, আমি দিয়ে আসি। কেয়া চৌধুরী হাত দিয়ে বললেন, না 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 নাতি, ওই দিকটা যাওয়া চলবে না। হলুদ একসাথে হবে, বউকে দেখবে বলে। এখন তো শুভ অশুভের একটা কথা আছে। তুমি যদি নাতবউকে গিয়ে ছুঁও তাহলে অঘটন ঘটে যাবে, তা তো হবে না। উফ দাদি, তুমি হচ্ছে সেই পুরাকালে কুসংস্কার নিয়ে। রিক্তা চৌধুরী বললেন, মা তো বাদ কিছু বলে নাই, তোর আর অরুমার ভালোর জন্য বলেছে, আর একদিন মাত্র। ওকে মা। নীলাদ্রি ফুলের দোলনা থেকে নেমে ড্যান্স শুরু করলো। তার সাথে কথা সারিকা রিয়াও যোগ দেয়। তারা চারজন মিলে নিয়ে আসে অরুকে। অরু ও সোমের দিকে চেয়ে ড্যান্স করলো। বেচারা সোম শুধু দেখেই যাচ্ছে আর অরু দূরে থেকে এনজয় করছে। এরপর গ্রুপিং ড্যান্স শেষ হতেই সবাই তাদের প্রশংসা করলো। রিয়া ড্যান্স শেষ হলেই ফিরতে নিলেই হঠাৎ করে পড়ে নিতে গেলেই কোনো এক বলিষ্ঠ হাত তাকে ধরে নেয়। তখনই এক কর্কশ কণ্ঠ শোনা গেল, আর ইউ ম্যাড? একটুর জন্য পড়ে যেতে নিচ্ছিলে, চোখ কোথায় থাকে তোমার? রিয়া ভাবলেশহীনভাবে চেয়ে আছে এক আধা বিদেশি ছেলের দিকে। এই ছেলের গড়ন দেখে আধা দেশি ও আধা বিদেশি। তখনই বাজখাই গলা শোনা গেল, এই মেয়ে, তুমি কি বোবা? চোখেও দেখো না, কথাও বলতে পারো না, আবার বিয়ে খেতে চলে এসেছ? হায় রে বাঙালি, নিজের ভাগ কখনো ছাড়ে না। বলতেই যেন সব সহ্যের দরজা ভেঙে গেল। সাহসী কণ্ঠে বলল রিয়া, এই যে মিস্টার, শুনুন, আমি কথাও বলতে পারি।
চোখেও দেখতে পারি, না হলে সরকার আমায় এমনি এমনি লয়ার বানায় নাই। কত কেস সলভ করেছি চাকরি জীবনে, আর আপনি আমায় বোবা অন্ধ বলে অপমান করছেন। এক তুড়ি বাজিয়ে আপনার চ্যাপ্টার ক্লোজ করে দিতে পারি মিস্টার। ও, তুমি নিশ্চয় ধান্দাবাজ লয়ার। এই জন্যই তো টাকা খাওয়ানোর জন্য যেখানে সেখানে মানুষের নামে এমনি এমনি মামলা টুকে টাকা হাতিয়ে নেওয়ার পায়তারি চালাও, তাই না? যেমনি দেখছো আমার ড্রেসআপ ভালো, অমনি আমায় জেলে ঢুকিয়ে আবার জামিন দিয়ে টাকা হাতাতে চাইছো? রিয়া এসব কথা শুনে রেগে বোম হয়ে ছেলেটিকে কথা শোনাতে বলতে লাগলো, এই যে মিস্টার। আরে আমার নাম তন্ময় বসু। মিস্টার ডিস্টার্ব ডাকটা আমার তেমন ভালো লাগে না। তন্ময় বসু? আপনি আপনি অননাদির ভাই না? হ্যাঁ, আমি ওদের ভাই। তুমি ওদের চিনো? ওদিকে রিয়া মনে বলছে। শালা ইবলিশ। অননাদির ফোনে যখন প্রথম দেখেছি তখন দাড়ি ছিল, তখন তো পুরো তামিল হিরোর মতো লাগতো। এখন দেখো পুরো ক্লিন শেভ করে এসেছে। হুম, মেয়ে পটানোর জন্য। বুঝি আমি। যত স্টাইল করস না কেন বেটা, তুই শুধুই আমার। তোকে এই রিয়া পছন্দ করেছে মানে তুই রিয়ার। তখন তন্ময়ের ডাকে হুঁশ এলো। এই যে এংরি বার্ড, কার কথা ভাবছ? আর তুমি অনন্যাকে চিনো? হ্যাঁ চিনি তো, আমি বৌদির কথা ও অরু ননদ। ও সরি, তোমার সাথে একটু বেশি দুষ্টুমি করে ফেলেছি। আরে বিয়ানদের মধ্যে দুষ্টুমি একটু বেশি চলে। তাই নাকি? আচ্ছা, এখন যাই, আমার একটু এখন বাইরে যেতে হবে। বাই। সাবধানে যাবেন। ওকে এংরি বার্ড। আর্জিয়ান এইদিকে ওইদিকে খেলছিল, তখনই ওকে কেউ ডাক দিল আর বলল, শোনা, এটা তোমার নীল পিপিকে দিও। এটা যদি দিয়ে আসো তাহলে কাকাই তোমায় নিউ মডেলের একটা টয়টা দেব। যাও। আর্জিয়ান ট্রয়ের কথা শুনে লাফিয়ে এসে চিরকুটটা নিয়ে এগিয়ে দিল নীলাদ্রির কাছে। নীলাদ্রি তো অবাক, আর্জিয়ানকে সে ডাক দিবে তখনই সে দেখে আর্জিয়ান এখান থেকে চলে গিয়েছে। সে চিরকুটের ভাঁজ খুলে পড়তেই নজরে পড়ল বড় বড় অক্ষরে লেখা, বাগানের দিকে এসো, খুব ইম্পর্টেন্ট কথা আছে। নীলাদ্রি মনে মনে ভাবে কে দিতে পারে এমন চিরকুট, কিন্তু কোনো উত্তর না পেয়ে সে নিজের কৌতূহলে চলে এলো বাগানে। সেখানে দেখে শুধু নিচে গোলাপ ছড়ানো। সে আসতেই গোলাপ উপর থেকে তার মাথার উপর এসে পড়ছে। চারপাশটা নিস্তব্ধ, বাতাসে গোলাপের মৃদু সুবাস, আকাশে উজ্জ্বল জ্যোৎস্না, চাঁদের আলোয় ভেজা ঘাসের উপর বিছানো এক লাল কার্পেট, তার শেষ মাথায় রাখা ছোট্ট একটি টেবিল যেন ভালোবাসার প্রতিটি সেকেন্ড গুনে রাখছে। ওই টেবিলের চারপাশে রাখা শত শত গোলাপের পাপড়ি, মাঝখানে সোনালি রিবনে বাঁধা একটি বড় গোলাপের তোড়া। সে অবাকের কিছু মুহূর্ত পার হতেই সে মনে মনে ভাবল কে করতে পারে এমন। তখনই কেউ হাঁটু গেড়ে বসে জোর গলায় বলল, উইল ইউ ম্যারি মি? আমি জানি তুমি আমাকে ফিরিয়ে দিবে, কারণ তোমার কাছে ফাকিং সমাজ সব কিছু। আমার পরিবারের সবাইকে তোমার কথা বলায় তারা এক কথায় রাজি হয়ে যায়। তারা চায় আমার বিয়ে হোক। তোমার বাবা মাকেও বলেছি, তারা আমাদের মেনে নিয়েছে। প্লিজ নীল, আমায় অ্যাকসেপ্ট করো। আমি যে তোমাকে ছাড়া থাকতে পারছি না। প্রতিটা রাত, প্রতিটা ক্ষণ আমাকে তোমার কথা মনে করিয়ে দেয় নীল। আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ নীল, আই রিয়েলি লাভ ইউ। নীলাদ্রি আর নিজেকে ঠিক রাখতে পারল না, কারণ সেও এই ভালোবাসার উত্তাপে প্রতীত হয়েছে। সেও প্রিয়মকে ছাড়া অচল। সেও প্রিয়মকে শক্ত করে জড়িয়ে ধরে কান্নারত ক্ষীণ কণ্ঠে বলল, আমিও তোমাকে ভালোবাসি, নিজের থেকেও বেশি প্রিয়ম। প্রিয়ম মুচকি হেসে নীলাদ্রির কপালে স্নেহের চুম্বন এঁকে দেয় আর বলে, আমি তুমিকে শুধু নিজের জন্য চাই। অন্য কোনো ব্যক্তি আমার থেকে এই তুমিকে নিয়ে যাবে, সেটা আমি কি করে সহ্য করব? আমি চাই এই পৃথিবীর প্রতিটি জ্যোৎস্না যদি একটা মুহূর্ত হয়, সেগুলো কেবল তোমার হাত ধরেই কাটুক। নীলাদ্রি প্রিয়মকে আরেকটু জড়িয়ে ধরে বলে, আমরা বিয়ে কবে করব প্রেমিক মশাই? ইচ্ছে তো করে এখনই করে তোমার সাথে বাসর সেরে ফেলতে। আমরা ফিউচার বাচ্চাগুলো যে আমায় গালাগালি করছে তারা পৃথিবীতে ফার্স্ট আসতে পারছে না বলে, কিন্তু পরিবারের সবার মত নিয়ে করতে হবে। লজ্জা করে না এসব বলতে? ছি। আরে বইয়ের সামনে কিসের লজ্জা, কিসের কি? বইয়ের সামনে লজ্জা শরম ধুয়ে ফেলতে হয়, নাহলে বাচ্চা আসবে না তাড়াতাড়ি। আমাকে বিয়ে করেছেন যে বউ হব? এসব বউটো ডাকা বাদ দিন, আগে বিয়ে করুন তাড়াতাড়ি, তারপর বউ ডাকবেন।
বলেই চুলে ঝাড়া দিয়ে চলে গেল নীলাদ্রি। ওইদিকে প্রিয়ম ভাবছে, যত তাড়াতাড়ি পারি তোমায় আমার করে নিব নীলাদ্রি। আমি যে নিজেকে ঠিক রাখতে পারছি না, তুমি ছাড়া আমি নিজেকে উন্মাদ হয় আমার। তাই তো বাধ্য তোমার সাথে আমি আমার জীবনের সাথে তোমার নামটা জুড়ে দিতে চাই। স্টেজে এখন গান বাজনার ঠিক এমন সময়েই ইলেকট্রিসিটি চলে গেল। ওরু কিছু বোঝার আগেই বলিষ্ঠ একজোড়া হাত তাকে নিয়ে এলো অন্ধকার বদ্ধ ঘরে। সে রীতিমতো ভয়ে কাঁপতে শুরু করেছে। যখনই দেখলো তার দিকে কেউ আসছে, তখনই চিৎকার দিতে যাবে, তখনই কোনো বলিষ্ঠ হাত ওর মুখ চেপে ধরেছে। তখনই সোম কানে ফিসফিস করে বলে, আমি জান, আমি তোমার সোম, ভয় পাওয়ার কারণ নেই জান। বলেই কোমর পেঁচিয়ে ধরলো অরুকে। কোনো পুরুষের ছোঁয়া আচমকা পেতেই অরু শিরদাঁড়া বেয়ে গেল। সে সোমকে কাঁপা কাঁপা গলায় বলল, আপনি 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 আমায় এখানে নিয়ে এসেছেন কেন? সোম সাবলীলভাবে বলল, কেন বউ, রোমান্স করার জন্য? বাড়ির সবাই বাধা দিচ্ছে, তাই এইভাবে নিয়ে এলাম। অসভ্য লোক, আপনি ইলেকট্রিসিটি অফ করেছেন, সবাই এখন কি করবে? তাই তো বলছে, এত কথা না বলে আমি যা বলছি তা তাড়াতাড়ি করো। তোমাকে তোমার আগের জায়গায় দিয়ে আসবো, গড প্রমিস। ওকে, কি করবেন? সোম বাহাত আনলো সামনে। সেখান থেকে কিছু হলুদ নিয়ে সে নিজের গালে লাগালো। তারপর দুষ্টু হেসে নিজের গাল অরুর গালে লাগালো। অরু খোঁচা খোঁচা দাড়ির স্পর্শে কম্পিত হয়। তারপর আরেকটু হলুদ নিয়ে অরুর গলায় ছুঁয়ে দিল আর ফিসফিসিয়ে ধিমি কণ্ঠে বলল, সবে হলুদ দিল আমার বউকে, আর আমি দেবো না? সে কোনো উপস্থিত থেকে তা কি করে হয় বলো তো? তারপর অরুর গাউন সরিয়ে পেটে, কানের লতিতে, কপালে, হাতে হলুদ লাগিয়ে দিল। তারপর অরুর মাথায় কিস করে তাকে আগের জায়গায় দিয়ে এসে ইলেকট্রিসিটি ঠিক করে দেয়। আয়নার সামনে বসে অরু নিজের সুন্দর লাল বিয়ের লেহেঙ্গায় নিজেকে দেখল। এই লেহেঙ্গাটি তার শাশুড়ি আর কথা অনেক দেখে তাকে খুশি মনে বেছে নিয়েছে। লেহেঙ্গাটি সুন্দর, সবুজ ও সোনালী গহনার সাথে খুব মানিয়েছে। অরুর চুলগুলো নিচু করে বাঁধা ছিল, চুলের ভেতরে অনেকগুলো পিন ছিল, যার ফলে আজ হোক কাল হোক তার মাথা ব্যথা করবে। অরুর হাতে সুন্দর সোনালী চুড়িগুলো ঝুলন্ত শব্দ করছিল। স্বাভাবিকভাবেই মেকআপের জন্য তার ইচ্ছার কারণে সেগুলো খুব একটা কাজে আসেনি। সামগ্রিকভাবে অরুকে দেখতে অপ্সরাদের মতো সুন্দর দেখাচ্ছে। অরুর ভাবনা ভেঙে গেল যখন দেখলো তার বেস্ট ফ্রেন্ড নীলাদ্রি, রিক, রিত ও সারিকা এখানে দাঁড়িয়ে আছে। ओ माय गॉड ओरू, कितनी प्यारी लग रही है तू। নীলাদ্রি বলল। তারা সবাই মনোমুগ্ধকর ভরা চোখে আমার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ ওরদি, তোমায় আজ অনেক বেশি সুন্দর লাগছে। সারিকা বলল, থ্যাঙ্কস। তা আমাদের প্রিন্সেস কোথায়? রিয়াশাকে ওর দাদুর কাছে দিয়ে এসেছি। সত্যি তোকে দেখতে অনেক সুন্দর লাগছে, ঠিক রানীর মতো। সোমরাজের রানী। নীলাদ্রি বলল এবং তারা অরুকে উত্তেজিত করলো এবং অরু তাদের একটা লাজুক হাসি দিল। ওহ, জিজুর নাম শুনেই খুব লজ্জা লাগছিল। জিজুকে দেখলে কি হবে? চুপ কর তোরা। অরু ওদের বলল আর ওরা হেসে উঠল। ও, তুমি শুধু পতির নাম নিয়ে লজ্জা পাচ্ছ, তাকে দেখলে তুমি কি করবে? সারিকা বলল। হৃদ ও রিক চলে গেল, ওইদিকে কিছু বিয়ের কাজ আছে। কিন্তু হঠাৎ করেই পরিবেশটা আবেগঘন হয়ে উঠল। অরু, এখন যেহেতু তুই বিয়ে করবে, তুই চলে যাবি? তন্ময় এসে কথাটি বলল আর অরুর চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। হ্যাঁ দিদি, যদি তুমি চলে যাও তাহলে কি আর পিসির বাড়িতে আসতে মন চাইবে? সারিকা বলল আর অরু দুঃখের সাথে হেসে উঠল। তাহলে আমি কেন তোমাদের সবার কাছ থেকে দূরে চলে যাচ্ছি? এটা মাত্র 1 বা 2 ঘন্টার ব্যাপার না, তোমাদের যখন ইচ্ছে ফিরে আসতে পারবে। আমরা অবশ্যই আসব, আর আমাদের অরুকে দেখতে চলে যাব তার বাড়িতে। তখন কিন্তু আমাদের তাড়াতে পারবি না। তন্ময় বলল এবং সবাই হেসে উঠল। তারপর তারা শুনতে পেল বাইরে থেকে আওয়াজ আসছে। তারা এসে বারান্দায় তাকায়, এসে দেখে বর এসে গিয়েছে আর অরু মনে মনে ধুকপুক আওয়াজ পাচ্ছে। নীলাদ্রি যখন এসে বলল, তোর বর এসেছে। এই মুহূর্তটা ভোলার মতো নয়, এক অন্যরকম অনুভূতির জন্ম দেয়। নীলাদ্রি তাকে হাত ধরে নিয়ে আসলো বারান্দায়। এসে চোখ মেলে দেখলো তার শখের পুরুষকে। লাল শেরওয়ানিতে ফর্সা চেহারার সাথে অধিক মানানসই হয়েছে। পুরো বর্বর লাগছে তার সোমকে। সোমকে দেখেই তার অধরে মিলল এক প্রবল হাসির প্রবাহ। সে লেহেঙ্গা ধরে তাকিয়ে আছে সোমের পানে। এসব দেখে সারিকা হাসি মুখে বলতে লাগলো, বাবা, এখনই বরকে দেখার জন্য আর তর সইছে না। বলতেই ওরও লজ্জা পেয়ে গেল। সে চলে এলো বারান্দা থেকে। এর অবশ্য কারণ আছে, কারণ সোম আর তার চোখাচোখি হয়েছে।
লজ্জায় সে চলে এসেছে সেখান থেকে এইদিকে। সোম তার প্রেয়সীকে দেখে হার্ট ব্লক হয়ে গিয়েছে। তার অটোমেটিকলি হাত চলে এসেছে বুকে। এতটা সুন্দর লাগছে তার হৃদমোহিনীকে, যেন স্বর্গের অপ্সরাও হার মানবে। সে তো এক দৃষ্টিতে তাকিয়েছিল, তখনই ওরও আড়াল হয়ে গেল। তাদের একটু ডাকাডাকি করে অবশেষে নাচ বরের সাথে ছেলেরা নাচ থামালো। নীলাদ্রি আর সারিকা অনন্যা মেয়েরা গেট ধরেছে। প্রিয়ম আর নীলাদ্রি ঝগড়া লাগিয়ে দিয়েছে। নীলাদ্রি বলছে 1,00,000 টাকা দিতে হবে। প্রিয়ম বলছে রাত বিরাতে ডাকাতি, 1 টাকাও দেব না। ওইদিকে সোম অরুকে দেখার জন্য মরিয়া হয়ে পড়েছে। সে তারপর উঠে নীলাদ্রির হাতে দিয়ে দেয়। তারপর ওরা জুস এগিয়ে দেয়। সেটা হাতে নিতে গেলেই প্রিয়ম বলে, দাদা ভাই, জুস মিষ্টি কোনটাই খাস না? এরা যে ধান্দাবাজ মেয়ে। আমাকে আগের বার ঝাল মিষ্টি খাইছি, বিয়েটা ঠিকঠাক খেতে দেয়নি। কি, আমরা আপনাকে খেতে দেইনি? আপনার কাজের জন্যই আপনার সাথে এরকম করেছি। মূল দরজার দিকে এগিয়ে যায় সোম, যেখানে অরুর মা তাকে বরণ করবেন এবং তাকে ভেতরে ঢুকিয়ে দেবেন। অরুর মা অনিমা দেবী বরণ করার পর অভিরাজ তার সমস্ত পরিবার, বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে ভিতরে চলে যায়। অন্যদিকে অরু ঘাবড়ে যাচ্ছিল এবং তার বন্ধুরা তাকে শান্ত করছিল যখন রিয়া আদ্রিয়ানো কথা একসাথে প্রবেশ করে। ও ভগবান, বৌদি তুমি দেখতে অনেক সুন্দর। রিয়া বলল। অরু হাসলো। ধনদিনী, ধন্যবাদ, তুমিও দেখতে সুন্দর। তোমার মতো না, আমি বলতে চাইছি তুমি অবশ্যই কোণে, তাই তোমারই সবচেয়ে সুন্দর হওয়া উচিত। রিয়া বলল এবং অরু হেসে উঠল, কথা বলল। আমার বোনকে স্বর্গের দেবী মনে হচ্ছে। সত্যি তোকে আজ অনেক সুন্দর লাগছিল। দাদা ভাই চোখই ফেরাতে পারবে না। হ্যাঁ বড় মাম্মা, তোমায় আজ প্রিন্সেস লাগছে। অরু ওর গালে পাপ্পি দিয়ে বলল। থ্যাংক ইউ আদ্রিয়ান সোনা। নীলাদ্রি, সারিকা, রিয়া কথা অরুর সাথেই ছিল। অরুকে খাটে করে নিয়ে আসে তন্ময় ও রিক। অরুর আগমনের সাথে সাথে সকলেই উচ্ছ্বাস প্রকাশ করে এবং ফুল ও আতশবাজি বর্ষণ করে। অরু যখন সিঁড়ি বেয়ে নেমে অবশেষে মণ্ডপের সামনে পৌঁছলো, তখন পটভূমিতে হে তামান্না হামে তুমহে দুলহান বানায়ে বাজছিল। তারপর সোমের চারপাশে 7 বার ঘুরে শুভদৃষ্টি হলো। বরকনে একে অপরকে দেখেই ফিদা। তাদের চোখই বলে দিচ্ছে তারা একে অপরকে অনেক ভালোবাসে। সোমরাজ তার জন্য তার হাত বাড়িয়ে দিল এবং অরু তাকে ধন্যবাদ জানানোর পর তার আনন্দের সাথে হাতটি ধরল। তাদের চোখোচোখি হলো এবং অরু তার দিকে একটা ছোট্ট হাসি দিল এবং সে শুধু মাথা নাড়ালো। সোমরাজ তারপর তাকে বসার সময় সাহায্য করলো এবং তারপর সে পাশে বসলো। পণ্ডিতজি, পুরোহিত তারপর মন্ত্রজপ শুরু করলেন এবং তারা তার কথা মতো কাজ করলেন। শীঘ্রই সোমরাজ অরুর ঘরটি পূরণ করার সময় এসে গেল। সোমরাজ যখন এটি পূরণ করলেন, তখন অরু তাদের সেই মুহূর্তটি বেঁচে থাকা এবং লালন করার জন্য বন্ধ করে দিলেন, যাতে সে চিরকাল এটি মনে রাখতে পারেন। সোমরাজ কেবল তার দিকে তাকিয়েই রইল। তার মন জটিল হয়ে উঠল। পরপর পণ্ডিতজি তাকে তার গলায় বিবাহের শিকল বাঁধতে বললেন। তারপর সোমরাজ তার মায়ের দেয়া মঙ্গলসূত্রটি তুলে তার গলায় বেঁধে দেন। তারপর অবশেষে তারা পবিত্র আগুনের চারপাশে 7টি ফেরে দেওয়ার জন্য দাঁড়ান। তারপর সেই শুভ মুহূর্তে সেটি হলো সিঁদুরদান, একটি বিবাহিত মেয়ের অলংকার। সিঁদুর পরিয়ে দেয় সোমরাজ। তখন অরুর নাকে গিয়ে সিঁদুর পরে কিছুটা। তখন সবাই বলে স্বামী সোহাগী হবে অরু। এইদিকে সোম অরুকে কানে কানে বলে, আমি এমনিতেই আমার বউকে আদর আদরে ভরিয়ে রাখবো। তখন এই কথাটা শোনা মাত্রই অরুর লজ্জায় চোখ মুখ লাল হয়ে যায়, যা তার সৌন্দর্যকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। 7 বার ফেরার পর পণ্ডিতজি অবশেষে ঘোষণা করেন যে সোমরাজ আর অরু এখন স্বামী স্ত্রী। এখন তাদের আশীর্বাদ করুন এবং তারপর বড়দের কাছ থেকে আশীর্বাদ নিতে বললেন। বড়দের কাছ থেকে আশীর্বাদ নেয়ার পর তারা দুজনই এগিয়ে যান। তাদের উপর তখন গোলাপের বর্ষণ শুরু হয়। আজ কাল রাত্রি বরকনের মুখ দেখা নিষেধ। দুপুর হয়ে গেছে এবং অরু ভাবছে কাল রাত্রিতে তাকে দেখবার জন্য একটি অনুষ্ঠান করা হয়েছে। এজন্য কোন পোশাকটি পরবে তা খুঁজতে শুরু করলো। সে ভারী কিছু পরার পরিকল্পনা করছিল না, তাই সে সোনালি ওড়না সহ একটি সাধারণ হালকা নীল রঙের লেহেঙ্গা পরার প্রস্তুতি নিল। অরু চুলো খোপা বেঁধে নিল, তারপর হালকা মেকআপ করে নিল। তারপর মায়ের দেয়া নেকলেস, ম্যাচিং কানের দুল এবং মঙ্গলসূত্র পরল। কথা দিয়ে দেয়া চুড়িও পরল এবং অবশেষে অরু তার পার্টিশনে সিঁদুর লাগিয়ে সে প্রস্তুত হলো। সোমের মাথা খারাপ হয়ে গিয়েছে। তার বউকে দেখবে না পুরো একদিন। বউ তার ঘরে, অথচ বউকে দেখা নিষেধ।
এটা মানা যায়? মায়ের কথা নাও করতে পারছে না, ঘরে বসেও কি করবে? তাই সে রিদমের সাথে অফিসে চলে যায়। ঘরে বসে থাকলে মনটা বউয়ের জন্য ছটফট করবে। যখন ওরও প্রস্তুত হলো তখন সময় 3:30 এবং সে দুপুরে খেয়ে 2:40 ঘুম থেকে উঠল। ওর প্রস্তুত হতে অনেক সময় লাগে। নিজেকে একবার ভেবে দেখার জন্য সে বসে বসে ইউটিউবে কিছু নাটক দেখতে শুরু করলো। শীঘ্রই মা এবং কথা দিয়ে অরুকে ডাকলেন এবং নিচে চলে এলেন। বাহ বৌদি, আমি নিশ্চিত ভাই যদি এখানে থাকতেন তাহলে তিনি হার্ট অ্যাটাক করে থাকতেন। রিয়া বলল এবং অরু একটা লাজুক হাসি দিল। শুধু যদি সে চায়। অরু ভাবলো, তারপর কাঁধ ঝাঁকালো। তুমি খুব সুন্দর দেখাচ্ছ অরুমা। মা বললেন এবং আমার কপালে চুমু খেলেন। তারপর দাদি এবং মা। দিদুন আর প্রিয়মও আমার প্রশংসা করলো। তারপর রিয়া আর প্রিয়ম আমার একটা ছবি তুললেন এবং তারপর আমি সোফায় বসলাম, কারণ মাসিরা আসতে চলেছে। পুরো মুখ দেখা এবং এক এক করে আশীর্বাদ করতে এসেছিল। কেউ কেউ আমার এবং তার সাথে আমার দাম্পত্য প্রশংসা করেছিল, আবার কেউ কেউ প্রশংসাও করেছিল এবং শীঘ্রই এটি হয়ে গেল। এমনকি কিছুক্ষণ এভাবে বসে থেকেও অরুকে ক্লান্ত করে তুলতে পারে। অনুষ্ঠানের পর সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ল। তাই আমিও আমার ঘরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। ভেতরে ঢুকেই প্রথমে আমি আমার ঘোমটা খুলে ফেললাম এবং চুল খুললাম। এখন আমার ভালো লাগছে। এরপর আর বদলাতে ইচ্ছে করছিল না। আমি সোফায় বসে আমার সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করতে লাগলাম। তখন দেখি তার প্রোফাইল ফটো আপলোড করেছে আমাদের বিয়ের ফটো দিয়ে। ক্যাপশনে দিয়েছে পূর্ণতা। যখন আমি ভুলবশত ফলো বাটনে ট্যাপ করি, ধুর, আমি করিনি। আহা, আমি এখন আনফলোও করতে পারছি না। এটা অভদ্রতা হবে। আমি কি করব? সে নিশ্চয়ই ভাবছে আমি একজন স্টকার। ধুর, কিন্তু অপেক্ষা করো, আমি কেন ভয় পাচ্ছি? সে আমার স্বামী, তাহলে কি হয়েছে? আমার বেশি কিছু ভাবা উচিত নয়। তবুও উফ, আমার বোকা আঙ্গুল কেন বাটনে টোকা দিল? ফোনের নোটিফিকেশনের শব্দে আমার চিন্তা ভেঙে গেল। আমি ফোনটা তুলে নিলাম এবং সাথে সাথে ফোনটা ফেলে দিলাম। আমি এটা বিশ্বাস করতে পারছি না। সে শুধু আমার ফলো রিকোয়েস্টটি গ্রহণ করেনি, বরং আমাকে ফলোও করেছে। বাহ! আমার ঠোঁটে যে হাসিটা চেপে বসেছিল সেটা আমি চেপে রাখতে পারছি না। আমি এমন একটা কিশোরী মেয়ের মতো হাসলাম যে তার প্রেমের আকর্ষণে নজরে পড়েছি। কিন্তু এটাই আসল কথা। বোকার মতো হেসে বিছানায় শুয়ে চিৎকার করতে করতে দরজায় টোকা পড়ল। আমি যা করছিলাম তা থামিয়ে দিলাম। রিয়া আর আমার ছোট্ট রাজপুত্র, ভেতরে এসো। দরজা খুলে আদ্রিয়ানকে তুলে নিলাম। বৌদি, আশা করি আমরা বিরক্ত করিনি। রিয়া বলল। অবশ্যই রিয়া, আমি খুশি হয়েছি তুমি এসেছো। কি? বেশি কিছু না, ভাবলাম তোমাকে আমাদের বাড়িটা ঘুরে দেখিয়ে আসি। এটা দারুণ হবে। না হলে হয়তো আমি এই বাড়িতে, বড় বাড়িতে হারিয়েই যাব। আর অরু আর রিয়া হেসে ফেলল। তারপর অরু রিয়ার সাথে পুরো বাড়ি ঘুরে দেখতে লাগলো। দ্বিতীয় তলায় একটা সিনেমা হল ছিল, যেটা খুব আরামদায়ক ছিল। তারপর একটা গেম রুম ছিল, যেটা অরু খুব পছন্দ হয়েছিল, এবং রিয়াকে একটা ম্যাচ খেলতে বলেছিলাম, যেটা সে সানন্দে মেনে নিয়েছিল। তারপর আমরা রুমের দিকে এগিয়ে গেলাম, যেটা দেখতে আশ্চর্যজনকভাবে একটা বারের মতো ছিল। রিয়া তখন আমাকে বলল যে ওটা বাড়ির পুরুষদের ব্যবহার করেন। এরপর পাশের দরজাটি ছিল স্টাডি রুম। এটি বিশাল এবং প্রশস্ত, ব্যবসা সম্পর্কিত অনেক বই সহ। এরপরে শেষ ঘরটি ছিল এবং শীঘ্রই আমার প্রিয় ঘর, একটি লাইব্রেরি। এটি এত বড় এবং সুন্দর ছিল যে বিভিন্ন ধরনের বিভাগ ছিল। মনে হচ্ছে ওরু সারা দিন এবং রাত এখানেই থাকবে। ওরুর পরবর্তী জায়গাটা ছিল একটা ইনডোর সুইমিং পুল। বিশ্বাস করতে পারছেন? একটা ইনডোর সুইমিং পুল! এত ধনী হওয়ার জন্য ওরা কত টাকা আয় করে! ওরু অবাক। আমাদের যখন ট্যুর শেষ হলো তখন রাতের খাওয়ার সময় হয়ে গেছে এবং আদ্রিয়ান ইতিমধ্যেই ঘুমিয়ে পড়েছিল। তাই আমরা প্রথমে তাকে ধীর হাতে তুলে দিলাম এবং এরপর আমি রাতের খাবারের প্রস্তুতি দেখতে নিচে গেলাম এবং খুশি তার ঘরে চলে গেল। বাবা রিদমরা অফিস থেকে ফিরে এসেছিল, কিন্তু সে আসেনি। মা যখন রিদমকে জিজ্ঞেস করলেন তখন তিনি বললেন যে তার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, তাই সে দেরিতে আসবে। আমি দীর্ঘশ্বাস ফেললাম। সবাই খেতে বসলাম।
আমি আমার লেহেঙ্গাটা খুলে শাড়িটা পরে বাগানে গেলাম। দোলনায় বসে দোল খাচ্ছি আর বাগানের ফুল আর প্রকৃতির মনোরম দৃশ্য দেখছি। রাতের গোলাকার চাঁদ দেখছি। জানি না কতক্ষণ পর একজন কর্মী এসে বলল যে সে এসেছে। তারপর এসে ঘুমিয়ে গেলাম। সে এসেছে শুনে জানটা অনেক প্রশান্তিতে ভরে গেল। নতুন এক ভোরের সন্ধানে চোখ দুটো ভরে গেল ঘুমের রাজ্যে। রিসেপশন সোম ও ওরও এসে গেল। সকল অতিথি এসে আলোচনায় ব্যস্ত হয়ে পড়েছেন। নবদম্পতি এখনও আসেনি। বড়রা ইতিমধ্যেই অনুষ্ঠানে পৌঁছে গেলেন আর ছোটরা বাড়িতেও সবাই অপেক্ষা করছিল দম্পতির আসার জন্য। উফ, ওরা কখন আসবে? ঠিক আছে, ধৈর্য ধরো রিয়া, আজ ওদের দিন। তবুও বৌদি, আমি সত্যি দেখতে চাই ওরা কেমন দেখাচ্ছে। রিয়া বলল এবং কথা হেসে উঠল। তোর কেন ওদেরকে দেখতে হবে? আগে নিজেকে দেখ, তোকে লাল নাক ছাড়া জোকারের মতন দেখাচ্ছে। রিদম বিরক্ত হয়ে বলল। রিদম ভাই, প্রিয়ম ভাই দেখো সে কেমন বলছে, আমি কি জোকারের মতো দেখাচ্ছি? রিয়া প্রিয়মের দিকে এগিয়ে বলল। আমাকে দেখতে দাও, এইদিকে তাকাও, এবার অন্যদিকে। রিয়া প্রিয়মের কথা মতো কাজ করলো। ঠিক আছে না রিদম ব্রো, জোকারদের দেখতে বেশি সুন্দর লাগছে। প্রিয়ম বলল আর সে আর রিদম হেসে উঠল। ভাই তুমিও দাদা ভাইকে আসতে দাও, তারপর আমি তোমাদের দুজনকেই দেখে নেব। রিয়া পা টিপে টিপে বলল। পিসি জোকার। আদ্রিয়ান বলল। রিয়া হাঁপাতে হাঁপাতে বলল। তুমি ছোট বদমাস। রিয়া বলল এবং আদ্রিয়ানকে সুড়সুড়ি দিতে লাগলো। ওরও তার সুন্দর ক্যারামেল রঙের লেহেঙ্গায় তার চুল খোলা ছিল এবং সব সময়ের মতোই সে খুব বেশি মেকআপ করেনি, সে খুব বেশি গহনাও পরেনি, শুধু একটি নেকলেস, মাঙ্গটিকা এবং তার মঙ্গলসূত্র। সোমরাজ তাকে মাথা থেকে পা পর্যন্ত চেপে ধরেছিল। সে তার দিকে তাকিয়ে না থেকে পারল না। ওরও তাই করছিল। সে সোমরাজের দিকে এমনভাবে তাকিয়েছিল যে সে কোনো সেলিব্রিটিকে দেখছে। মায়ের ফোন কলের শব্দে দুজনেই তাদের স্মৃতিচারণ থেকে বেরিয়ে আসে। সোমরাজ তাকে বলে যে তারা 15 মিনিটের মধ্যেই আসছে এবং কল কেটে দেয়। চলো যাই। সে তার হাত তার দিকে এগিয়ে জিজ্ঞাসা করে এবং অরু দ্বিধাগ্রস্তভাবে হাত নাড়ে। তারপর দুজনেই নিচে নেমে যায়। সিঁড়ি দিয়ে নামার সময় সোমরাজ তার লেহেঙ্গা ধরে সাহায্য করলো। ও আমার ঈশ্বর, তোমাদের দুজনকে খুব অসাধারণ দেখাচ্ছে, বাহ। রিয়া সকলের দৃষ্টি আকর্ষণ করে উত্তেজিতভাবে চিৎকার করে উঠল আর সবাই খুশি কথার সাথে একমত হলো। তোমাদের দুজনের উপর কোনো খারাপ কিছু আসবে না, তোমাদের দুজনকে খুব সুন্দর লাগছে। কথা বলল এবং তাদের জড়িয়ে ধরল। বড় মাম্মা তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, আর তুমি দেখতে সুন্দর দেখাচ্ছে। আদ্রিয়ান বলল এবং আদ্রিয়ান হেসে ওরও নাকের ডগায় চুমু খেলো, যার ফলে ওরও মিষ্টি করে নাক মুচড়ে হাসলো। ঠিক আছে, এত সুন্দর দম্পতি, আসুন কিছু ছবি তোলা যাক। রিদম জিজ্ঞাসা করলো। দুজনেই একে অপরের দিকে তাকালো কিন্তু মাথা নাড়িয়ে মুখ ফিরিয়ে নিল। তারা সবাই 2 থেকে 3টি ছবি তুলে অবশেষে অনুষ্ঠানস্থলের দিকে রওনা দিল। অনুষ্ঠানস্থলটি তাদের বাড়ি থেকে খুব বেশি দূরে ছিল না, তাই তারা তাড়াতাড়ি পৌঁছে গেল। ঠিক আছে, তোমরা দুজন একসাথে ঢুকবি, ঠিক আছে? আমরা আগে ভেতরে যাচ্ছি, বাই। এই বলে সবাই ভেতরে চলে গেল এবং দুজনকে একা রেখে দিল। সোমরাজ অরুর দিকে তার হাত বাড়িয়ে দেয়। সে তা গ্রহণ করে এবং তাকে একটি ছোট্ট হাসি দেয়, যা সে ফিরিয়ে দেয় এবং দুজনেই ভেতরে চলে যায়। গোলাপের গম্বুজ থেকে দম্পতি ভেতরে প্রবেশ করার সাথে সাথে পদ্মাবতের একে দিল হ্যাঁ একে জান হ্যাঁ দোনো তুঝে পে কুরবান হ্যাঁ বাজতে শুরু করে। অভ্যর্থনাটি গোলাপের থিমের। সবাই দম্পতির জন্য উল্লাস করে। দুজনেই মঞ্চে পৌঁছালেন, যেখানে তাদের জন্য একটি বড় কালো মখমলের পালঙ্ক রাখা হয়েছিল। সোমরাজ অরুকে তার সিংহাসন পড়তে সাহায্য করলেন এবং তারপর মঞ্চে উঠলেন। তারা প্রথমে কিছু ছবি তুলল এবং তারপর একে একে অতিথিরা তাদের অভ্যর্থনা জানাতে এবং আশীর্বাদ করতে আসতে লাগলো। অনেক অতিথির পর অরু অবশেষে দেখতে পেল সে যাদের জন্য অপেক্ষা করছিল। তার বাবা মা এসে তাকে জড়িয়ে ধরল এবং অতি স্নেহময় ছোট মেয়ে সেও তার বাবা মাকে জড়িয়ে ধরে বলল, বাবা মা,
অনেক মিস করেছি আমি তোমাদের। তার তন্ময় ভাই এবং তার 3 জন বোন ও বান্ধবী আর 2 বন্ধু অরুদি মঞ্চে উঠতেই তাদের মধ্যে 5 জন বলে উঠল এবং অরু জড়িয়ে ধরে আক্রমণ করলো। আমরা তোমাকে মিস করেছি। তারা বলল। আমিও তোমাদের মিস করেছি। অরু উত্তর দিল। আর তারপর তারা 6 জন মঞ্চে কথা বলতে শুরু করলো। সোমরাজ সোফায় বসে তাদের কথা শুনছিল। বিশেষ কিছু নিয়ে কথা বলছিল না। অরু সারিকাকে বলল, আমার বারবি ডলকে আমার কোলে দে। সারিকা ওকে কোলে নিতেই রিয়াসা হেসে উঠল। সে ওকে আদর করতে লাগলো। অনন্যার পেটে হাত দিয়ে বলতে লাগলো, আমার চ্যাম্প কি ভালো আছে? তুমিও তাড়াতাড়ি চলে এসো, তোমার মাসিমণি তোমার জন্য ওয়েট করছে। ঠিক আছে, এখন আমরা আর তোমাকে বিরক্ত করব না। আমরা কিছু খাবো এবং পরে তোমার সাথে দেখা করব। সারিকা বলল এবং ওরু মাথা নাড়ল এবং 5 জন চলে গেল। তোমরা কি সবসময় এত কথা বলো? সোমরাজ জিজ্ঞেস করলো। না, আমরা এর চেয়ে বেশি কথা বলতাম। এটা তো অনুষ্ঠান, তাই ওরা গিয়েছিল। না হলে আমরা সারা দিন রাত কথা বলতে পারবো। অরু বলল। সোমরাজ মাথা নাড়ল। তুমি আসলে কি নিয়ে কথা বলো? মানে এত কথা বলার জিনিস কোত্থেকে পাও? সোমরাজ জিজ্ঞেস করলো এবং অরু কাজ ঝাঁকালো। এটা সবে মাত্র আসতে শুরু করেছে এবং আর আমরা কথা বলতে শুরু করেছি। অরু উত্তর দিল এবং তারা প্রিয়মের কণ্ঠস্বর শুনতে পেল। এখন সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্তের সময়, আমাদের নবদম্পতি নৃত্য পরিবেশনা। আমার প্রিয় ভাই এবং বৌদির জন্য এক দফা করতালি দিন। প্রিয়ম বলল এবং হাততালি দিয়ে উল্লাস করলো। অরু সোমরাজের দিকে তাকালো। আমি এই কথা জানতাম না। সোমরাজ বলল আর অরু মাথা নাড়ল। তারা দুজনেই উঠে দাঁড়ালো এবং মেঝের মাঝখানে চলে গেল এবং রুস্তমের দেখা হাজারো দফা আপকো বাজতে শুরু করলো। গানের সাথে সাথে দম্পতি নাচতে শুরু করলো। সোমরাজের এক হাত তার কোমরে এবং অন্য হাত তার এক হাতের সাথে জড়িয়ে আছে। অরুর এক হাত তার কাঁধে এবং অন্য হাত তার অন্য হাতের সাথে জড়িয়ে আছে। দুজনেই গানের তালে দুলছে। ঘরে উপস্থিত সবাই দম্পতির নাচ দেখে খুশি হয়েছিল। আচ্ছা, সবাই না, কিন্তু তাদেরকে পরোয়া করে। নাচার পর আরও কিছু অতিথি এলেন এবং অবশেষে তারা খেতে বসলেন। অবশেষে আমার ক্ষুধা লেগেছে। অরু আস্তে আস্তে বলল, কিন্তু সোমরাজ তার কথা শুনতে পেল। সোমরাজ মৃদু হেসে মাথা নাড়ল। তারপর এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। সেটা হলো ফুলশয্যা। আলো আধারির ঘরটায় ছড়ানো হাজারো ফেরি লাইট। সাদা গোলাপি পর্দায় নরম করে লাগিয়েছে আলো। মেঝেতে ছড়িয়ে সাদা গোলাপের পাপড়ি। বাতাসে মিশে থাকা সুগন্ধি ফুলের গন্ধ, যেন কোনো সিনেমার সেটে ঢুকে পড়েছে সে। অরুর বুক কাঁপছে, শরীরে অচেনা শিহরণ, মনে অজানা গতি। গলা শুকিয়ে এসেছে, জিভে এক ফোঁটাও লালা নেই যেন। আর এইদিকে সবাই সোমকে ধরে রেখেছে দরজার পাশে। রিয়া বলল, দাদা ভাই, তা তো হবে না। আমরা এত কষ্ট করে বৌদিকে সাজিয়ে রেখে এসেছি তোমার ঘরে, আর তুমি কিনা এমনি এমনি চলে যাবে? প্রিয়ম কথার ফোড়ন কেটে বলে উঠল, ব্রো, রিয়া যা বলেছে ঠিক বলেছি। দেখো, তোমার বউ কতক্ষণ অপেক্ষা করবে? এমনি করতে থাকলে আর বাসরটা সারতে পারবে না। এই, তোরা কতক্ষণ ধরে আমাকে আটকে রেখেছিস? কত চাস বল, আমি দিয়ে দিচ্ছি। কত কষ্ট করে বউকে পেয়েছি। শালা বাল, বউয়ের কাছে গেলে যত সব ইডিয়ট চলে আসে। আমার কার্ডটা দিয়ে দাও, ওতেই হবে, আর পাসওয়ার্ডটা দিয়ে যাও। ওকে, এই নে, এবার ভাগ আকেম্বার দল। বলেই দরজাটা লাগিয়ে দিল। ঠান্ডা বাতাসের গতি বৃদ্ধি পায়, যা দম্পতির মধ্যে উষ্ণ আকাঙ্ক্ষার জন্ম দেয়। তাদের শ্বাস প্রশ্বাসে একে অপরের সাথে মিশে যায়, যার ফলে ঠান্ডা পরিবেশে উষ্ণ হয়। দরজা লাগানোর শব্দের কারণে অরুর বুকটা ধক করে ওঠে। সোম এসেই অরুর কাছে এসে বসে অরুর ঘোমটা খুলে দেখে। তারপর অরুর হাতে চুমু দেয়। অরুর শরীরে প্রথম কোনো পুরুষের ছোঁয়া পেয়ে কেঁপে ওঠে। সে তার পোশাকের জিনিসপত্র তার হাতের তালুতে শক্ত করে ধরে আছে। তার চোখ তার দিকে তাকিয়ে আছে। সে ঢোক গিলে ফেলল। সে তার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন সে আজ তাকে খাবার বানাবে। তার চোখের দৃঢ়তা তাকে গভীরভাবে নাড়া দেওয়ার ক্ষমতা রাখে। তার গালে ইতিমধ্যে লাল আভা দেখা গেছে। তার ঠোঁট দুটো লাজুক হয়ে ওঠে। সে কি মনে করে একটি পবিত্র চুম্বন তাকে সন্তুষ্ট করতে পারে?
ছোট্ট একটা চুমুও তার প্রতি তার জ্বলন্ত আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না। সোম অরুর অবস্থা বুঝতে পেরে বলল, অরু, আমি তোমার কাছে নিজে করে চাই, এমনভাবে চাই যেন আমাদের দুজনের মাঝে একটুখানি ফাঁক না থাকে। আশা করি বুঝতে পেরেছ আমি কি বোঝাতে চাচ্ছি। অরু সোমের কথা শুনে লজ্জায় লাল হয়ে যায়। সে সম্মতি প্রদান করতেই সোম মুচকি হাসে। তার সেই অপেক্ষাকৃত দিনের শুভারম্ভ হতে চলেছে। সোম অরুর কপালে কিস করে। কোনো নারী ও পুরুষ বদ্ধ করে থাকলে পুরুষ কখনোই তার কামনা আটকে রাখতে পারে না, সে যদি হয় তার স্ত্রী। সোম পুনরায় অরুর হাতে চুমু দেয়। তারপর সোম মুচকি হেসে আস্তে আস্তে ওর 2 গালে কিস করে। অরু আবেশে চোখ বন্ধ করে ফেলে, কিন্তু মুখে কিছু বলে না। সোম অরুর দিকে ঠোঁট এগিয়ে ফিসফিস করে বলে, আজ একটু সহ্য করে নিও এই পাগল সোমটাকে। এবার তোমাকে আমার ভালোবাসার রঙে রাঙাতে দাও। সোম আর নিজেকে সামলাতে পারে না। অরুর ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল আর অরুর ঠোঁট দুটো শুষে নিতে লাগলো। সোম চুম্বনটা আরও গভীর করার জন্য ঠোঁটে জিভ লাগালো। অরুও রেসপন্স করতে লাগলো। অরু সোমের ঠোঁট শুষে নিতে লাগলো। অরুর দম বন্ধ হয়ে যেতে লাগলো। তাই সোম অরুর ঠোঁট ছেড়ে চোখে ঠোঁট ছোঁয়ালো, তারপর গালে ঠোঁট ছোঁয়ালো। এবার আঙুল দিয়ে ঠোঁটে স্লাইড করতে করতে কান পর্যন্ত নিয়ে গিয়ে ওর কানের দুল খুলে কানের লতিতে কামড়ালো। এভাবে অন্য কানেও তাই করলো। সোম অরুর খোপা খুলে ওর চুলের ঘ্রাণ নিল, তারপর ওর গলার হাড় খুলে গলায় মুখ ডুবালো। সোমের ঠোঁটের স্পর্শে অরুর শরীরে শিহরণ দিতে লাগলো। সে আবেশে চোখ বন্ধ করে দিল। সে যেন অজানা ঘোরে লেগে গেল। সোম অরুর পায়ের কাছে এসে অরুর পায়ে একজোড়া নূপুর পরিয়ে দিয়ে ওর পায়ে চুমু এঁকে দেয়। অরুর শরীর তাতেই যেন কেঁপে ওঠে। সোম ধীরে ধীরে এগিয়ে এসে অরুর উপরে উঠে অরুর ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল আর অন্য এক হাতে অরুর শরীরের শাড়ি আঁচল সরিয়ে দিল আর ওকে বিছানায় শুইয়ে দিল। সোম তার নিজের পরনের কোট ও শার্ট খুলে ফেলে দিল। অরুর কোমর বন্ধনীটা খুলে অরুর কোমরে ঠোঁট ছোঁয়ালো। অরুর কোমরে যখন সোমের হাত দিয়ে স্লাইড করছিল, অরুর গায়ে তখন কাঁটা দিয়ে উঠছিল। অরুর কোমরে হাত দিয়ে স্লাইড করতে করতে অরুর পিঠের কাছে নিয়ে গিয়ে অরুর ব্লাউজের হুকগুলো এক এক করে খুলে দিল। অরু লজ্জায় 2 চোখ বন্ধ করে নিল। অরুর পিঠে সোমের হাজারো ভালোবাসার চুম্বন দিতে লাগলো। চুম্বন দিতে দিতে সেটা সে কখন কামড়ে রূপান্তর হলো। অরুর মুখ থেকে চিৎকার শোনা যাচ্ছে। অরুকে সোম নিজের দিকে ঘুরিয়ে অরুর ঠোঁট দুটো এক করে দেয় আর অরু নিজের শরীর তখন ঢাকতে থাকে। তখন সোম বলে, আমার থেকে নিজেকে কখনো লুকানোর ট্রাই করো না হৃদমোহিনী। আজ আমি তোমাকে একবারই আমার করে নেব। সে তার ঘাড়ের হাড়টা তার চোষার জন্য নামিয়ে দিল এবং সেখানে ভেজা চুমু খেলো। সে তার এলোমেলো চুম্বনগুলো তার চোয়ালের নিচে রেখে দিল এবং তার ঠোঁট থেকে নিঃশ্বাসের মতো আর্তনাদ বেরিয়ে এলো। সে তার প্রতি ভালোবাসার জায়গা খুঁজে পেল। ভালো, আজ রাতে আমি একটা চুমুও খেতে পারবো না, আমার আরও চাই। সোম বিড়বিড় করে বলল। তাতে ঘনিষ্ঠতার কারণে সে তার পা কাঁপছে অনুভব করছে। সে মাথা উঁচু করে তার চোখের দিকে 1 সেকেন্ডের জন্য তাকিয়ে থাকে, তারপর আবার তার ঠোঁট আবেগঘন চুমু ধরে। যেখানে তাদের ঠোঁট মিলিত হয় তখন সে অনুভব করলো তার শরীরে একটা ঝিমঝিম অনুভূতি বয়ে গেল। সে অনুভব করলো তার হাতগুলো আলতো করে তার মুখ চেপে ধরেছে, যেন সে চুম্বন আরও গভীর করছে। সেই মুহূর্তে তার কাছে কিছুই গুরুত্বপূর্ণ ছিল না। অতীতেও নেই, ভবিষ্যতেও নেই, এমনকি তার ভয়ও নেই। শুধু তাদের আবেগঘন মুহূর্ত ছিল। তাদের মধ্যে বিদ্যুৎ এবং তাদের চুম্বনের এক বিশুদ্ধ অবারিত আবেগ। সেই মুহূর্তে সে কোনো ভয় এবং দ্বিধা ছাড়াই নিজেকে তার কাছে সমর্পণ করতে চায়। সে অনুভব করে যে তার বাহুগুলো তার চারপাশে জড়িয়ে আছে। যখন সে তাকে আরও কাছে টেনে নিচ্ছে, যেন সে নিজেকে তার মধ্যে টেনে নিতে চায়। এই মুহূর্তে তাদের জন্য চারপাশে পৃথিবী আর নেই। তারা বিশুদ্ধ অবারিত আবেগের সমুদ্রে ডুবে আছে। চুম্বনটি অনন্তকাল ধরে টিকেছিল, যেন অনন্তকাল ধরে। তাদের ঠোঁট আলাদা হয়ে গেল কেবল নিঃশ্বাস নেয়ার জন্য। অবশেষে যখন তারা চুম্বন ভাঙল, সে তার বন্ধ চোখের দিকে তাকালো। নাম? সোম বিড়বিড় করে বলল। অরু একটু চোখ খুলে বিভ্রান্তিকর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। আমার নাম বলো।
সে আবার বিড়বিড় করে বলল। তার হৃদস্পন্দন দ্রুতবেগে বেড়ে গেল। তার প্রভাবশালী স্বর শুনে সে ঢোক গিলল। তার আঙুলগুলো তার ঘাড়ের উপর নড়াচড়া করতে লাগলো, যার ফলে তার নরম মাংসে সিংহের ফলাভাব দেখা দিল। মিস্টার চৌধুরী। তার সরল মন যখন তার উপাধি উচ্চারণ করতে বলল, তখন সে ফিসফিস করে বলল। সে তার ঘাড়ের চামড়া দাঁতের ফাঁকে টেনে ধরল আর ফিসফিসিয়ে বলল, নাম। সোমরাজ। সে তার ঘাড়ে কামড় দেওয়ার মুহূর্তে সে বিড়বিড় করে উঠল। সে যখন তার হাত চেপে ধরল, তখন তার হাত নিচে নেমে গেল। আমার স্ত্রী খুব সাদাসিধা, তাই না? সোমরাজ। সে মৃদু ফিসফিসিয়ে বলল, কিন্তু এবার আরও চুপ করে রইল, কারণ গরম পরিবেশে তার নামটি এত প্রাধান্য পাচ্ছে। জোরে আমার ওয়াইফে। সে বিড়বিড় করে বলল, সোমরাজ। এবার সে আবার একটু জোরে ফিসফিসিয়ে বলল, লালচে মুখ নিয়ে, এই নামটা আজ রাতে তুমি চিৎকার করবে, আমার ভালোবাসা। সে তার চোখের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল। এবার সে আবার একটু জোরে ফিসফিসিয়ে বলল, লালচে মুখ নিয়ে। সে তার চোখের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল। সে তার ঠোঁটের সুতোয় আঘাত করল আর ঠোঁট দিয়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। প্রিয়তমা। সে তার ঘাড়ের চামড়া নাড়তে নাড়তে বিড়বিড় করে বলল। কি ব্যাপার? সে তার মৃদু স্বরে বলল, তুমি কি এটা পছন্দ করো? আমি যেভাবে তোমাকে স্পর্শ করি তা কি তোমার পছন্দ? সে তার ঘাড়ে হাত রেখে বলল। যখন তার হাত তার সবচেয়ে কামুক অংশটি ঘিরে ছিল, সে তার দুই ঠোঁট একসাথে চেপে ধরে। এখন তার যা অনুভূতি তা ভাষায় প্রকাশ করার বাইরে। শোনা। সে ফিসফিস করে বলল এবং তার উরুতে চিমটি দিল। ইয়েস। সে তার ধরফরানো হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে ফিসফিস করে বলল। সে আবার তার উরুতে চিমটি মারলে সে চিৎকার করে উঠল, কিন্তু এবার আরো জোরে। হ্যাঁ, কি আমার ভালোবাসা? সে তার গলার নরম মাংস চুষে দিল। সে তার হাতের তালু শক্ত করে ধরে রাখল। আই লাইক ইট কিস। সে তার ভেতরের আবেগকে নিয়ন্ত্রণ করে খুব কমই শব্দ তৈরি করে। এখন আমি তোমাকে আরো বেশি পছন্দ করব। সে ফিসফিসিয়ে বলল এবং তার বাহুগুলো ঘিরে ধরল। যখন তাদের চোখ একে অপরের সাথে মিলে যায়, তখন মনে হয় পৃথিবী তাদের কাছে সহাবস্থান করছে। রাতের আকাশে উজ্জ্বল নক্ষত্রের আলোয় ঝলমল করছিল, যা ফ্যাকাশে চাদরের কালো আকাশে রূপালীর নক্ষত্রের মতো জ্বলজ্বল করতে প্ররোচিত করছে। তারাগুলো ঝলমল করছে, যা দৃশ্যকে মনোমুগ্ধকর করে তুলেছে। হঠাৎ মেঘগুলো জোরে গর্জন করে আকাশ থেকে ছোট ছোট জলকণায় ঝরে পড়ে। ঠান্ডা বাতাসের উপস্থিতি পরিবেশকে শীতল ও সুন্দর করে তোলে, কিন্তু চাঁদের প্রভাবে দম্পতিরা একে অপরের প্রতি আকৃষ্ট হচ্ছে। উজ্জ্বল সূর্যের আলো অরুর মুখে পড়তেই অরুর ঘুম ভেঙে গেল। উঠে বসতে নিলেই দেখলো সোম তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। সে আনমনে হেসে উঠল। কত বছর পর তাদের এই ভালোবাসার পূর্ণতা পেল। হঠাৎ আচমকা মনে হলো তার গায়ে কোনো সুতোর ছিটে ফোটাও নেই, আর তার সারা শরীরে ব্যথা অনুভব হতেই মনে পড়ল সেই গত রাতের সব স্মৃতি তার মাথায় ছুটে এলো, যার কারণে লজ্জায় চোখ মুখ লাল হয়ে যায় অরুর। কাল সোম যা করেছে তার সাথে সেগুলো মনে হলেই তার কান গরম হয়ে যায়। ইস, কাল একটু ঘুমোতে দেয়নি, আর এখন বেটা ঘুমোচ্ছে। সারা তোমাকে ঘুমোতে দেয়নি, আর এখন ওর বাহুডোর থেকে ছাড়ছেও না। আবারও সে সোমের কাছ থেকে উঠে আসতে চাইল, কিন্তু সোম তাকে যেভাবে জড়িয়ে ধরে আছে, সে সারা শক্তি দিয়েও উঠে বসতে পারছে না। শেষমেশ সোমকে একটা জোরে চিমটি মেরে সরিয়ে উঠে আসতে চাইল, কিন্তু বেডের কাছে ধাক্কা লেগে সোমের কাছে এসে পড়ল। সোম ঘুম থেকে জেগে অরুর কাণ্ড দেখে সে আড়মোড়া ভেঙে বলল, এইভাবে আমাকে মেরে আবার আমার কাছ থেকে চলে যাচ্ছ। দিস ইজ নট ফেয়ার বেব। অরু কিছুটা সরে গিয়ে বলল, অ্যাকচুয়ালি আমি ওয়াশরুমে যেতে চাচ্ছি। তো ভোরবেলা আমার মতো একটা ইনোসেন্ট একটা ছেলেকে মেরে চলে যাচ্ছ, তো আমার ওয়াশরুমে। কী সব যাতা বলছেন? আপনিই তো আমায় জড়িয়ে ধরেছিলেন। আমি নিজেকে আপনার থেকে আলাদা করতে পারিনি বলেই আপনাকে মেরেছি, যেন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন আপনি। সোম অরুর দিকে এগিয়ে এসে বলল, তো কাল রাতে তো ইনোসেন্ট ছেলেটাকে কম বাইট দাওনি। অরু হতবাক হয়ে বলে, কাল সারা রাত ধরে আমার শরীরে বাইক কিস সব রকম টর্চার করে এখন নিজেকে ইনোসেন্ট বলে দাবি করেন আপনি। সোম মুচকিয়ে হেসে বলল, তা তোমার শরীরে কোথায় কোথায় বাইট করেছি দেখাও। আর আমার প্রপার্টি আমি ইট করব, আমি কিস করব, আবার আমি বাইট করব, সম্পূর্ণ আমার ব্যাপার। তুমি তো না গেলো কেন?
ওরও এসব শুনে দাঁত কিরমির করে বলল, কজ ইটস মাই বডি। বলতেই সোম বলে, জান, আমার বডি বা তোমার সব কিছুতে আমার অধিকার সবচেয়ে বেশি, তাই তোমার থেকে তোমার সব কিছুতে আমার অধিকার সবচেয়ে বেশি। মাইন্ডেড। আমাকে এখন শাওয়ার নিতে হবে, সরুন এখান থেকে। সে কখন থেকে আমার সাথে ঝগড়া করছেন আপনি? সোম অরুর কথা শুনে ভ্রু কুঁচকে বলে, আমরা তো হাজব্যান্ড ওয়াইফ, চলো একসাথে শাওয়ার সেরে নিই, এই রাইট তো আমার আছে। অরু বিরক্তিকর সুরে বলে, রাতে অসভ্যতামি করে হয়নি, এখন আবার শুরু হয়ে গেছে। তাছাড়া বাড়ির লোক কি বলবে? এত বেলা করে ছেলের বউ ঘুম থেকে উঠেছে। ওরা সবাই জানে ওদের ছেলে আর ছেলে বউয়ের মধ্যে রাতে কি হয়েছে, এটা কোনো সিরিয়াস ম্যাটার নয়। অরু রাগী স্বরে বলে, আপনার মধ্যে লজ্জা শরমের বালাই নেই, এজন্য আমার মধ্যেও কি নেই এটা ভাববেন না। এখন আমি শাওয়ার নিব, সরুন, নইলে কিন্তু খবর করে দিব। বলতেই সোম সরে গেল। সোমের অরুকে জ্বালাতে তার খুব ভালো লাগে। ওর রাগে ফেস দেখতে সবচেয়ে প্রিয়। দীর্ঘশ্বাস ফেলে অরু উঠে বাথরুমে ঢুকে গেল। আয়নায় অরু নিজের দিকে তাকালো। তার সারা শরীরে অজস্র দাগের চিহ্ন হয়ে গেছে। সেগুলো তার ভালোবাসার চিহ্ন। কাল রাতে সোমের এত বছরের সব ভালোবাসা দেখেছে। কতবার যে তাকে ভালোবাসি বলেছে তার হিসাব ছাড়া। শাওয়ার নেয়ার পর অরু লাল শাড়ি পরে কাজল, লিপস্টিক এবং ল্যাভেন্ডার পারফিউম লাগিয়ে আয়নায় একবার নিজের চেহারা দেখে নিচে নেমে এলো অরু। সোম অন্য ওয়াশরুমে চলে গিয়েছে শাওয়ার নিতে, আর বেড সাইডে রেখে গিয়েছে অ্যান্টিসেপটিক, যেগুলো অরু শাওয়ার নিয়ে এসে তার ব্যথা স্থানে লাগিয়েছে। আজ একটি পুজো হবে, যেখানে অরু ও সোমের বিয়ের জন্য একটি পুজোর অনুষ্ঠান করা হবে এবং তারপর বাড়িতে পরিবারের জন্য একটি ছোট পার্টি হবে। শুধুমাত্র অরুর পরিবার, চৌধুরী পরিবার এবং অরু ও সোমরাজ্যের বন্ধুদের আমন্ত্রণ জানানো হয়েছিল। অরু কথা রিয়া ও রিক্তা চৌধুরী পূজার প্রস্তুতিতে ব্যস্ত ছিল, আর সোমরাজ, রিদম, প্রিয়ম সাথে পার্টির প্রস্তুতিতে ব্যস্ত ছিল। কাজ করার সময় ক্রমাগত একজোড়া চোখ তার দিকে তাকিয়ে থাকতে অনুভব করছিল এবং সে নিশ্চিত ছিল যে এটা সোমরাজ নয়, কিন্তু সে এটাকে এড়িয়ে গেল এই ভেবে যে এটা কেবল তার মনের কথা। প্রস্তুতি শেষ করে কথা ঘরে গেল, কথা পুজোর জন্য নতুন শাড়ি পরে প্রস্তুত দেখতে। তারপর আদ্রিয়ান এসে তাকে জড়িয়ে ধরে বলল, আমার বড় মাম্মা। আমার আদর সোনা, তোমাকে আজ অনেক কিউট লাগছে। বলেই সে আদ্রিয়ানের কপালে চুমু দেয়। কথা বলে, তুই এখনো প্রস্তুত হসনি কেন? পণ্ডিতজি নিশ্চয়ই আসছেন। আমি তোমায় দেখতে যাচ্ছিলাম, শুধু তোমার খোঁজ নিতে চেয়েছিলাম। ওরও উত্তর দিল, ও ঠিক আছে, এখন যাও, তৈরি হও। কথা হাসে। অরু তার রুমের কাছে গেল প্রস্তুত হতে। সোমরাজও সেখানে ফোনে কথা বলছিল। সোমরাজ তাকে একটা হাসি দিল এবং একটা উড়ন্ত চুমু দিল। তারপর অরু নিজের জন্য একটা নিখুঁত পোশাক খুঁজে বের করলো। অনেক পোশাক প্রত্যাখ্যান করার পর অরু অবশেষে একটি ল্যাভেন্ডার শাড়ি পরার জন্য সিদ্ধান্ত নিল। অরু খুব দ্রুত চেঞ্জ করলো এবং কানের দুল এবং মঙ্গলসূত্র পরার আগে একটি সাধারণ চুলের স্টাইল করলো। অরুর প্রস্তুতি শেষ হওয়ার পর অরু দেখতে পেল যে সোমরাজ এসেছে। প্রস্তুত হন সোমরাজ, পণ্ডিতজি নিশ্চয়ই আসছেন। অরু বলল, কিন্তু সোমরাজ তার দিকে তাকিয়েছিল। সে তার দিকে উপর থেকে নিচ পর্যন্ত তাকালো। তাকানো বন্ধ করো, যাও রেডি হও। আমি তোমার কাপড় আলমারির সোফায় রেখেছি। তোমাকে এত সুন্দর দেখাচ্ছে যে আমি না তাকিয়ে থাকতে পারছিলাম না। সোমরাজ তার কাছে এগিয়ে গেল। অরু লজ্জা পেয়ে তাকে ধাক্কা দিতে যাচ্ছিল। ঠিক তখনই দরজা খুলে গেল। আদ্রিয়ান একটু বিরক্ত দেখালো। অরু দ্রুত সোমরাজকে দূরে ঠেলে দিয়ে আদ্রিয়ানের দিকে ফিরে বলল, কি হচ্ছে রাজকুমার, এত দুঃখী ভাব কেন? অরু তার সামনে হাঁটু গেড়ে বসে জিজ্ঞেস করলো, বড় মাম্মা, কেউ আমার দিকে মনোযোগ দিচ্ছে না। আমি পড়েও গিয়েছিলাম, কিন্তু কেউ আমার কথা শুনেনি। আদ্রিয়ান তার বড় আম্মুকে বলল। অবশেষে তার চোখে জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। ওহ আমার সোনা, তোমার চোখে জল কেন? ওরে সোনা, দেখো কোথায় আঘাত পেয়েছো। অরু জিজ্ঞাসা করলো। আদ্রিয়ান তাকে তার হাতের তালু দেখালো, যেখানে প্রায় গভীর ক্ষত থেকে রক্ত ঝরছিল। সোম। অরু সোমরাজের দিকে ফিরে বলল। সোমরাজ মাথা নাড়িয়ে বাচ্চাটিকে প্রাথমিক চিকিৎসা দিতে গেল। ততক্ষণে অরু আদ্রিয়ানকে বিছানায় বসিয়ে তাকে ঠান্ডা করে বলল, বড় মাম্মা, সবাই আমাকে ভুলে গেছে।
আদ্রিয়ান ওরুকে জড়িয়ে ধরে বলল, না আদ্রিয়ান, কেউ তোমাকে কিভাবে বলতে পারে? অরু তাকে বলল। সোমরাজ প্রাথমিক চিকিৎসা দিয়ে ফিরে এসে আদ্রিয়ানের ক্ষতস্থানে চিকিৎসা শুরু করে। আদ্রিয়ান ব্যথায় অরুর বুকে মুখ লুকিয়ে রেখেছিল। হয়ে গেছে হয়ে গেছে। আদ্রিয়ান চিৎকার করে কেঁদে উঠল। হয়ে গেছে, দেখো চ্যাম্প, তুমি খুব শক্তিশালী ছেলে। সোমরাজ আদ্রিয়ানকে হেসে বলল, বড় পাপা, আমার দিকে কেউ মনোযোগ এমন ভালোবাসা দেয় না। আদ্রিয়ান সোমরাজকে বলল। সোমরাজ তার স্ত্রীর দিকে তাকালো। এটা তেমন কিছু না বাচ্চা, সবাই তোমাকে ভালোবাসে, এভাবে ভাবো না। আদিবাবু, চলো, তুমি কি অনুষ্ঠানের জন্য প্রস্তুত হতে চাও না? কথা জিজ্ঞাসা করলো এবং আদ্রিয়ান সোমরাজকে শক্ত করে জড়িয়ে ধরল। আদি, কি হয়েছে? রিদম জিজ্ঞেস করলো। সে পড়ে গেল, কিন্তু কেউ তার কথা শুনতে পেল না, তাই সে আরো বিরক্ত হয়ে গেল। ওরও ব্যাখ্যা করলেন। কি? সে পড়ে গেল? আদি, তুমি কোথায় ব্যথা পেয়েছো? আমাকে দেখাও। কথা বলল। তারপর সোমরাজের কাছে যাওয়ার জন্য সে আদিকে তার কাছে দিয়ে গেল। কথা তার হাতের দিকে তাকিয়ে দেখল, তারপর তার দিকে, তার চোখে জল। আমি খুবই দুঃখিত আদি, মা ওখানে ছিল না। মা খারাপ না। না মা, প্লিজ কেঁদো না, আর মন খারাপ না। আর দেখো, আমি অনেক শক্তিশালী ছেলে, আমি আর কাঁদছি না। আদি বলল, আর সবাই তার দিকে তাকিয়ে হেসে উঠল। তবু আমার সোনা, আমি দুঃখিত, আমি তোমার দিকে মনোযোগ দিইনি। কথা বলল এবং তার হাতে চুমু খেলো। বাবাও দুঃখিত বেটা। রিদম বলল, আমার তো সত্যিকারের পরিণত ভাই। আর তুমি অনেক হাসছিলে, এখন তোমার হাসি বেরিয়ে আসছে। সোমরাজ তার দিকে পা বাড়াতে এগিয়ে বলল, যা চোখে বড় বড় হয়ে গেল। মা আমাকে ডাকছেন, আমি যাচ্ছি। ওর দরজার দিকে জোরে জোরে এগিয়ে গেল। ফিরে যাও, তাই আমাকে এখানে আসতে হবে। সোমরাজ চিৎকার করে উঠল এবং অরু লজ্জা পেয়ে গেল। কিছুক্ষণ পর সবাই নিচে নেমে এলো। অরুর পরিবার, বন্ধু বান্ধব এবং সোমরাজের বন্ধুরাও এসে পৌঁছেছে। সবাই যখন ঠিক হয়ে গেল, পণ্ডিতজি পূজা শুরু করলেন। পূজা শেষ হয়ে গেল। ঠিক আছে, সবাই এখন চলো দুপুরে খাবার খাই। রিক্তা বলল। হ্যাঁ চলো দুপুরের খাবার খাই, আমার খিদে পেয়েছে। রিয়া বলল, তোর সব সময় খিদে লাগে তাই না? নিজেকে দেখ, এত খেয়ে রিয়ার ওজন বেড়ে গেছে। প্রিয়ম খিচুনি দিল আর রিয়া হাঁপাতে হাঁপাতে বলল, আমি মোটা নই, তুমি মোটা। যদি তুমি বেশি খাও তাহলে তুমি আরো মোটা হয়ে যাবে, আর তারপর কোনো মেয়ে তোমাকে বিয়ে করবে না, তাই না নীলাদ্রিদি? রিয়া ঠিক বলেছো। নীলাদ্রি খেয়াল করলো আর প্রিয়ম অবিশ্বাসের সাথে তার দিকে তাকালো। আমি তোর সাথে পরে কথা বলবো। সে নীলাদ্রির দিকে মুখ তুলে বলল। সে মজা করে জিভ দেখালো। ঠিক আছে, তোমরা দুজন সব সময় ঝগড়া করো, চলো এখন দুপুরে খাবার খাই। রিক্তা দেবী বললেন আর সবাই দুপুরের খাবার খেতে চলে গেল। দুপুরের খাবারের পর বড়রা লাউঞ্জে বসে গল্প করতে লাগলো আর ছোটরা সিনেমা দেখতে বা খেলা খেলতে গেল। ঠিক এমনি করেই সন্ধ্যা নেমে এলো এবং সবাই পার্টির জন্য প্রস্তুতি নিতে শুরু করলো। সবাই আলাদা আলাদা পোশাক পরে নিল। বাহ, সাজসজ্জা তো সুন্দর। হ্যাঁ, সবাইকে অনেক ধন্যবাদ। ওফো ভাবি, ধন্যবাদ দেওয়ার কি আছে, আমরা সবাই পরিবার। রিয়া বলল আর কথা হেসে উঠল। ঠিক আছে, এখন চলো আমরা আমাদের কথার প্রেগন্যান্সির জন্য আমাদের নতুন চ্যাম্প আসতে চলেছে, বিশেষভাবে আনা কেকটা। অবশ্যই আমাদের ছোট্ট চ্যাম্প আসতে চলেছে, আমরা এটি উদযাপন করছি, তাহলে কেক কেন নয়? প্রিয়ম বলল এবং সবাই কেবল মাথা নাড়ল। রিয়া এবং ওরু মাঝারি আকারের নীল কেকটি নিয়ে এলো, যাতে ছোট্ট চ্যাম্প কামিং নাম ইতিমধ্যেই লেখা ছিল। কেকটা দেখতে খুব সুন্দর লাগছে। দেখো চ্যাপ, তোমার জন্য খুব সুন্দর একটা কেক এনেছি। কথা তার পেটে হাত দিয়ে বলল। সবাই হেসে উঠল। তারপর কথা কেক কাটলো, বলল এবং সবাইকে খাইয়ে দিল। উদযাপনের সময় রিয়া আর প্রিয়ম চিৎকার করে গান বাজালো। সবাই হেসে উঠল, এই ভেবে যে এক মুহূর্তেই তারা ঝগড়া করছে আর আরেক মুহূর্তেই তারা সবচেয়ে ভালো বন্ধুর মতো। প্রিয়ম আর রিয়া একে একে সবাইকে নাচের মঞ্চে তুলে ধরল, সোমরাজ ছাড়া সবাই। অবশ্যই সে যোগ দেয়নি, সে শুধু তার অরুর দিকে তাকিয়ে হাসল।
ওরু তাকে নাচের মেঝেতে আনার চেষ্টা করছিল, কিন্তু সে তাকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছিল। তাই হাঁপাতে হাঁপাতে ওরু আবার সবার সাথে নাচ শুরু করে। নাচের ফাঁকে ওরু তার কোমরে হাত ধরল কেউ, এবং ঘুরে দেখতেই দেখলো ঋষি তার দিকে হাসছে। সে তার হাত সরিয়ে নেয়ার চেষ্টা করলো, কিন্তু ঋষি পিছু হটল না, বরং তাকে শক্ত করে ধরে নিজের কাছে টেনে নিল। যথেষ্ট হওয়ার পর ওরু ঘুরে তাকে একটা জোরে থাপ্পড় মারল, যার ফলে সবাই থেমে গেল। কি বলছো মৃণালী? ইন্দিরা তার ছেলের দিকে এগিয়ে গিয়ে চিৎকার করে বলল, তোমার ছেলেকে জিজ্ঞেস করো বৌজি, ও কি করছে। অরু বলল, ইন্দিরা সিংহ সোমরাজ্যের একমাত্র মাসিমণি। তার ছেলে ঋষি সিংহ বিয়েতে আসতে পারেনি, তাই আজ তারা মা ছেলে এসেছে। ঋষি উগ্র মেজাজের, সে মেয়েদের সাথে বেশি মেলামেশা করে, বাবার টাকা উড়ায়। সে কি করেছে? সোমরাজ অরুর পাশে এসে জিজ্ঞাসা করলো। আমি কিছুই করিনি ভাই। ঋষি বলল, তাহলে সে কি তোমাকে বিনা কারণে থাপ্পড় মারবে? সোমরাজ ঠান্ডা গলায় জিজ্ঞাসা করলো। সে কি করেছে ওরু? সোমরাজ আবার অরুকে জিজ্ঞাসা করলো। সে আমাকে অনুপযুক্তভাবে স্পর্শ করছিল, আর এটা প্রথমবার নয়, সে এটা বেশ কয়েকবার করেছে, এবং আমি ভেবেছিলাম এটা অনিচ্ছাকৃত এবং তাকে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু না। অরু বলল। অভিরাজের চোখে রাগ ভেসে উঠল। তুমি কি পাগল হয়ে গেছো মৃণালী? তুমি কি বলছো? আমার ছেলে কখনোই এমন করবে না। ইন্দিরা চিৎকার করে বলল, কিন্তু আপনার ছেলে আমার সাথে এমন করেছে। তোমার সাহস কিভাবে হলো? সোমরাজ ঋষিকে একটা ঘুষি মারার আগে বলল। সে তাকে আরো মারতে যাচ্ছিল, কিন্তু হৃদম এবং তন্ময় তাকে থামিয়ে দিল। সোমরাজ, তুমি কি করছো? কোন মেয়ের জন্য তোমার ভাইকে মারছো? ইন্দিরা চিৎকার করে উঠল। কোনো মেয়ের জন্য না, সে তো আমার স্ত্রী। সোমরাজ চিৎকার করে উঠল। তোমার স্ত্রীও মিথ্যে বলতে পারে, কে জানে সে আমার ছেলেকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। ইন্দিরা বলল, আর আমি কেন এমন করব? তার প্রতি আমার কোনো ক্ষোভ নেই। ওহ, চুপ করো, তুমি মিথ্যেবাদী। ইন্দিরা চিৎকার করে বলল, আমার বোন মিথ্যাবাদী নয়, সে নিশ্চয় এটা করেছে, তাই সে বলছে। তন্ময় চিৎকার করে বলল, অবশ্যই তুমি তোমার বোনের পক্ষ নেবে। ইন্দিরা বলল, হ্যাঁ, কারণ সে মিথ্যা বলে না। তন্ময় বলল, আরে আমরা সবাই জানি তোমার ছেলে কতটা বিচিত্র, সে নিশ্চয়ই এটা করেছে। প্রিয়ম রেগে বলল, আর অরুদি এমন কেউ নয় যে এইরকম বড় কিছুর জন্য কাউকে দোষারোপ করবে। সারিকা বলল, অবশ্যই এটা তোমার ছেলের দোষ। রিয়া বলল, আমরা আমাদের বেস্ট ফ্রেন্ডকে জানি ও কীরকম। নীলাদ্রি বলল, ও সত্যি? আর তুমি কেন ভাবছো আমি আমার ভাইয়ের স্ত্রীর সাথে এমন কিছু করব? ঋষি চিৎকার করে উঠল। তুমি এখনো কথা বলে সাহস করো? সোমরাজ বলল, এবং হৃদম এবং প্রিয়মের হাত থেকে নিজেকে মুক্ত করে তাকে একটা ঘুষি মারল। হৃদম এবং তন্ময়, প্রিয়ম রিক তাকে থামালো। সোমরাজ, তুমি? যথেষ্ট হয়েছে ইন্দিরা, আমরা আমাদের বাড়ির পুত্রবধূকে চিনি এবং তোমার ছেলেকেও চিনি। তুমি এটাও জানো কে ঠিক বলছে আর কে ভুল বলছে। রিক্তা দেবী বললেন, কে ঠিক বলছে আর কে ভুল বলছে সেটা তো জানো। এখন তোমার বাড়ি ফেরা যাওয়াই ভালো। সোমরাজের দিদুন বলল, এবং ইন্দিরা অবশেষে চুপ করে গেল। আর হঠাৎ অরু দ্রুত শ্বাস নিতে শুরু করলো। ফ্ল্যাশব্যাকের কথা তার মনে আসতে লাগলো, যার ফলে সে ভারসাম্য হারিয়ে ফেলে, কিন্তু পড়ে যাওয়ার আগেই নীলাদ্রি তাকে ধরে ফেলল। অরু, কি হয়েছে? নীলাদ্রি জিজ্ঞাসা করলো, কিন্তু অরু কাঁপতে শুরু করলো এবং ঘামতে শুরু করলো। সারিকা? নীলাদ্রির কণ্ঠে সবাই ঘুরে দেখতে পেল অরু কাঁপছে আর ঘামছে, অথচ তার শ্বাস প্রশ্বাস ঠিকমতো চলছে না। অরুদি? সবাই তার কাছে গেল। সোমরাজ তাকে কোলে নিল। অরু, কি হচ্ছে? সোমরাজ জিজ্ঞাসা করলো। ওর প্যানিক অ্যাটাক হচ্ছে অরু, আমার দিকে তাকাও আর আমার কথা শোনো। একটা গভীর নিঃশ্বাস নাও আর ছেড়ে দাও। হ্যাঁ, আবার নিঃশ্বাস নাও, নিঃশ্বাস ছাড়ো। সারিকা কিছুক্ষণ কথা বলল এবং অরু স্থির হয়ে গেল, কিন্তু তারপর সে অজ্ঞান হয়ে গেল। কি হয়েছে? কেন সে অজ্ঞান হয়ে গেল? রিক্তা দেবী জিজ্ঞাসা করলেন। চিন্তা করবেন না আন্টি, সে ক্লান্ত হয়ে পড়েছে, কয়েক ঘন্টার মধ্যে সে উঠে আসবে। কথা ব্যাখ্যা করলেন। কেন হঠাৎ তার প্যানিক অ্যাটাক হলো?
সোমরাজ জিজ্ঞাসা করলেন, অনেকদিন ধরে ওর কাছে এটা ছিল না দাদা ভাই। আজ যা ঘটেছে তার নিশ্চয়ই এটাকে উস্কে দিয়েছে। কথা বলল এবং সোমরাজ মাথা নাড়ালো। এরপর সবাই যার যার ঘরে ফিরে গেল এবং অতিথিরা চৌধুরী বাড়ি থেকে চলে গেল এবং সোমরাজকে ওরুর যত্ন নিতে বলল। সোমরাজ ওরুকে তাদের ঘরে নিয়ে যায় এবং বিছানায় শুইয়ে দেওয়ার আগে তার পোশাক পরিবর্তন করে। সেও কাবারের ভেতরে ঢুকে ওরুকে জড়িয়ে ধরে, তার কপালে চুমু খায়, তার চুলে আদর করে সৌম্য শীঘ্রই ঘুমিয়ে পড়ে। ঘটনাটি ঘটে যাওয়ার পর 1 সপ্তাহ হয়ে গেছে এবং সবকিছু ঠিকঠাক চলছে। ইন্দিরা তার সন্তানদের ঋতিককে ফেরত পাঠানো হয়েছে এবং ছোটরা আর খুশি হতে পারে না। ওরও ভালো হয়েছে, কিছু দুঃস্বপ্ন ছাড়া। বর্তমানে ছোটরা সবাই লাউঞ্জে বসে আছে, ওরু ছাড়া, যে সবাইকে চকলেট ব্রাউনি বানাচ্ছে। এইদিকে অন্যরা সোমরাজকে এমন একটি মেলায় যেতে রাজি করানোর চেষ্টা করছে যা বছরে মাত্র একবার অনুষ্ঠিত হয়। সোমরাজ রাজি হয়েও তার কাজের কারণে না বলছে। ভাই দয়া করে নিয়ে চলো না, এটা আমার কাছে বছরে একবারই আসে। রিয়া বলল, হ্যাঁ আমি, আমার দিকটা একটু বোঝার চেষ্টা করো, তোমরা সবাই যাও। সোমরাজ বলল, না, তুমিও এসো। সবাই যাবে, কিন্তু যদি তুমি না যাও তাহলে ভালো লাগবে না, তাই না? রিয়া চিৎকার করে বলল, দাদা ভাই দয়া করে এটা মেনে নিন, এটা মাত্র একদিনের ব্যাপার। কথা বলল, এখন মনে হচ্ছে দাদাভাইকে কেবল একজনই রাজি করাতে পারবি। রিদম বলল, কে? সোমরাজ ছাড়া অন্যরা জিজ্ঞাসা করলো। ওরু। রিদম বলল এবং সবাই দেখতে পেল ওরু তার ব্রাউনি নিয়ে খুশি মনে আসছে। এখানে সবই ওরুর স্পেশাল চকলেট ব্রাউনি। ওরু টেবিলের উপর রেখে বলল, বৌদি দয়া করে ভাইকে আমাদের সাথে আসতে রাজি করাও। রিয়া বলল ওরুকে। বাহ বৌদি, ব্রাউনিগুলো অসাধারণ। চোখ ধাঁধানো দৃষ্টিতে প্রিয়ম বলল, ধন্যবাদ দেবরজি। আর কি নিয়ে তোমরা কথা বলছো? ওরু জিজ্ঞাসা করলো। তুমি জানো বৌদি, এই মেলা সারা বছরে একবারই হয়, আর সবচেয়ে বড় মেলা এখানেই হয়। রিয়া তাকে বলল, আচ্ছা, তাহলে আমারও জানা উচিত। এমন কিছু ছিল কি? তাহলে তো খুব এনজয় করবে। হ্যাঁ। রিয়া তাকে বলল, আচ্ছা, তাহলে আমাকেও যেতে হবে। ওরু উত্তেজিতভাবে বলল, অবশ্যই, কিন্তু তোমার স্বামী আসতে রাজি না। রিদম বলল এবং ওরু ভ্রু কুঁচকে বলল, কেন সে যাবে না? ওরু তার দিকে ফিরে জিজ্ঞাসা করলো। কারণ আমার কাজ আছে। সোমরাজ বললেন, কিন্তু আমাদের সবার কাজ আছে, আপনি কি একদিন তাড়াতাড়ি আসতে পারেন না? ওরু জিজ্ঞাসা করলে সোম বলে, না। সোমরাজ প্লিজ প্লিজ। ওরু বলল এবং সুন্দরভাবে তার বাহুতে খোঁচা দিল। তারপর সে সবার দিকে তাকালো, আশাবাদী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে। ঠিক আছে। সোমরাজ বলল আর সবাই উল্লাসে মেতে উঠল। কি হলো ভাই? আমরা এতক্ষণ ধরে তোমাকে বোঝাচ্ছিলাম, তাই তুমি নিজেকে বোঝাচ্ছিলে, আর বৌদি মাত্র 2 বার বলল আর তুমি রাজি হয়ে গেলে। প্রিয়ম বলল আর সোমরাজ উপেক্ষা করলো আর ওরু একটা লাজুক হাসি দিল। তখন ওরুকে প্রিয়ম ফিসফিস করে বলল, বৌদি তুমি প্লিজ নীলাদ্রিকে এখানে আসতে বলো, বুঝোই তো ওকে আমি কতটা লাভ করি। ওরু তখন মুচকি হেসে বলল, তো দেবরজি আমি কি পাবো এই কথা বললে? আফ, তুমি যা চাইবে প্লিজ। বলেই প্রিয়ম চলে যায়। তখনই রিয়া এসে বলে, ও বৌদি, আমার সোনা বৌদি, প্লিজ তুমি তোমার ভাইকে বলো না আসতে, প্রচুর মজা হবে। ওর ভ্রু কুচকে বলে, কোন ভাই? ওই যে তন্ময় বসু, ওনাকে বলো না আসতে। ওরু বিচ্ছু হেসে বলে, তা আমার মিষ্টি রণদিনী আমার ভাইকে কি ভালোবাসে? হ্যাঁ। রিয়া মাথা নিচু করে মাথা নাড়ায়। ওরু বলে, আচ্ছা, তাহলে আমি ভাইকে আসার ব্যবস্থা করছি। তখনই ওরুকে রিয়া জড়িয়ে ধরে বলে, আমার লক্ষ্মী বৌদি। ওরু হাসে ওর পাগলামো দেখে। ওহ ভগবান, অনেকদিন হয়ে গেল দাদা ভাই, চলো কাজটা সেরে ফেলি যাতে আমরা সন্ধ্যা পর্যন্ত ফ্রি থাকতে পারি। রিদম বলে। প্রিয়ম আর রিয়া হেসে ওঠে আর কথা হা করে উঠল। সোমরাজও উঠে দাঁড়ালো এবং ওরুকে ইশারা করে বলল সেও চলে গেল। সোমরাজ আর রিদম চলে যাওয়ার পর প্রিয়ম, রিয়া, কথা আর ওরু
মেলা নিয়ে কথা বলতে বসে ব্রাউনি খাচ্ছিল। আর ওরা তিনজন মিলে মেলায় কি কি জিনিস হয়েছে সে সম্পর্কে ওরকে বলছিল। আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নেমে এলো আর ওরা তৈরি হতে চলে গেল। অরু তার আর অভিরাজের ঘরে ঢুকে তার পোশাক খুঁজতে লাগলো। সে একটা লাল শাড়ি আর লোভিনেক বেলুন সিল্ক ব্লাউজ বের করলো। সোমরাজের পোশাকও বের করে তৈরি হতে গেল। প্রস্তুতি হওয়ার পর সে চুল আঁচড়াচ্ছিল, ঠিক তখনই সোমরাজ ঘরে ঢুকলো। তাদের চোখাচোখি হলো এবং অরু তাকে একটা হাসি দিল। আমি আপনার পোশাক বিছানায় রেখেছি, যান আপনি তাড়াতাড়ি বদলে নিন। অরু কানের দুল পরে বলল, কিন্তু প্রস্তুত হতে যাওয়ার পরিবর্তে সোমরাজ তার দিকে তাকিয়ে রইল। কি হলো, তুমি রেডি হচ্ছ না কেন? অরু জিজ্ঞেস করলো। সোমরাজ তার দিকে এগিয়ে গেল এবং তার কোমর ধরে রাখলো। আমি কি করতে পারি বউ? তুমি তো সুন্দর দেখাচ্ছ যে আমি আর মেলায় যেতে চাই না। সোমরাজ তার ঘাড়ে আদর করে বলল এবং অরু লজ্জা পেল। আচ্ছা, এখন সবাই প্রস্তুত, তাই আপনিও যান। অরু বলল এবং তাকে ধাক্কা দিল। সোমরাজ হেসে রেডি হতে চলে গেল। সোমরাজ অরুর জন্য যে পোশাকটি বের করে এনেছিল তা পরে বেরিয়ে গেল। চলেন যাই। অরু জিজ্ঞাসা করলো। সোমরাজ মাথা নাড়িয়ে তারপর দুজনেই নিচে নেমে গেল। ছোটরা ইতিমধ্যেই সেখানে ছিল। চলো যাই, চলো যাই, আমি খুব উত্তেজিত। রিয়া বলল। আমিও। প্রিয়ম বলল। অবশ্যই নীলাদ্রিও আসছে। অরু মুচকি হেসে বলল। নিখিল খুব লজ্জা পেল। ও মাই গড, দেবজি লজ্জা পাচ্ছিস? আর সব? হ্যাঁ, অরু জিজ্ঞাসা করলো। আর সেও লজ্জা পেল। ঠিক আছে, চলো এখনই যাই। রিয়া বলল এবং সবাই চলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। রিয়া, কথা, রিদম, আদ্রিয়ান এক গাড়িতে আর সোমরাজ, অরু আর প্রিয়ম আরেক গাড়িতে। ওরা নীলাদ্রিকে মাঝখানে নিয়ে অবশেষে মেলায় গেল আর তন্ময় বাইকে আসছে। বাহ, এত বড় মেলা আমি আগে কখনো দেখিনি, আর সুন্দরও। গাড়ি থেকে নেমে অরু বলল, আমি ঠিক জানি, আমি যখন প্রথম এখানে এসেছিলাম তখন আমিও একই রকম ছিলাম। কথা বলল এবং অরু হেসে ফেল। ঠিক আছে, এবার ভেতরে ঢুকে পড়ি। মিস্টার বসু আমাকে যা খুশি কিনে দেবে। রিয়া অন্যদের সাথে পেছন থেকে আস্তে আস্তে বলল। ও হ্যালো, আমি কখন এটা বলেছি? তন্ময় জিজ্ঞেস করলো। তুমি বলনি, কিন্তু আমি বলেছি। রিয়া বলল। হ্যাঁ, আমি তোমার জন্য কিছু কিনছি না। তন্ময় বলল। হ্যাঁ, আমি জানি আপনি আমায় যা চাইবো তাই কিনে দিবেন। রিয়া বলল। আমি তোমায় কিনে দিব। ও হাউ ফানি জোকস। রিদম বলল এবং রিয়া খুশিতে তাকে জড়িয়ে ধরল। তারপর সবাই ভেতরে চলে গেল। সব মহিলারা বিভিন্ন স্টল দিয়ে ঘুরে যাচ্ছিল আর ভদ্রলোকরা তাদের পেছনে পেছনে ছুটে যাচ্ছিল এবং যা খুশি তাই কিনছিল। বৌদি ভাই, ওখানে দেখো কি সুন্দর ঝুমকা, চলো ওখানে যাই। রিয়া বলল এবং কথা নীলাদ্রি আর অরুকে টেনে নিল, কিন্তু আমাদের অরুর চোখ অন্য কিছুর দিকে আটকে গেল। সে বারবার সেটার দিকেই তাকিয়ে রইল, যা সোমরাজের নজর এড়ায়নি। কথা যখন তাকে কিছু কানের দুল দেখালো তখন অরু তার স্মৃতি থেকে বেরিয়ে এলো। ও মা, আর অন্য সবাই কেন এত এখান থেকে ওখানে যাচ্ছে? ওরা ক্লান্ত হয় না? মুখ চিপে আদ্রিয়ান বলল আর ছেলের হাসি ফুটে উঠল। এটা কি এত সুন্দর না? তাকে দেখতে দারুণ লাগছে। কথা বলল অরুকে। তাহলে কি আমি এটা কিনবো? অরু সোমরাজের দিকে তাকিয়ে একটা লাজুক হাসি দিয়ে জিজ্ঞাসা করলো এবং সোমরাজ শুধু মাথা নাড়ল। অরু হেসে বলল, হ্যাঁ, এটা জেনেই। তারপর ওরা একটা চুড়ি দোকানে গেল। অরু একজোড়া সোনার চুড়ি দেখতে পেল। সে তাদের দিকে তাকিয়ে হেসে বলল, এটা সুন্দর, এটা নাও। সে শুনতে পেল এবং ঘুরে দেখতে পারল সোমরাজ সেখানে দাঁড়িয়ে আছে। অরু হেসে সোমরাজের দাম পরিশোধ করে তাকে পরিয়ে দিল। বাহ বাহ, ভাই বৌদির জন্য চুড়ি কিনছো তাই না? প্রিয়ম বলল এবং সবাই তাদের ঠাট্টা করে অরুকে লজ্জা লাল করে দিল। তোমার দিকে তাকাও রিদম আর দেবজিৎ, দাদা ভাই অরুর জন্য এই সুন্দর চুড়ি সেট এনেছে। আর তুমি? কথা বলল। তুমিও প্রিয়ম? নীলাদ্রি বলল। বাহ, ঠিক বলেছো। তোমাদের হাতে যে জিনিসগুলো ধরে আসো এগুলো কে কিনে দিছে? প্রিয়ম বলল। আরে ওটা আমাদের চাহিদাতেই ছিল। তুমি কি নিজে কিনেছো? এখন জিজু তো আমার অরুকে চুড়ির সামনেই কিনে দিয়েছে।
নীলাদ্রি বলল, কি ভাই, তুমি তো এই মাত্র শ্যুটটা রেডি করেছো। রিদম সোমরাজকে বলল। সোমরাজ জবাবে শুধু একটা হাসি দিয়ে কাজ ঝাঁকালো। ছাড়ো, চলো ওখানে যাই। নীলাদ্রি, অরু, রিয়া। কথা বলল এবং তাদের টেনে নিয়ে যাওয়ার আগে রিয়া তাদের দিকে ফিরল। উফ ভাইয়া, তোমাদের স্ত্রীদের জন্য কিছু কিনবে? এই বলে রিয়া হেসে চলে গেল। রিদম আর প্রিয়ম সোমরাজের দিকে তাকিয়ে রইল। সোমরাজ তাদের চেহারার উপেক্ষা করে আদ্রিয়ানকে হাতে ধরে এগিয়ে গেল। ওইদিকে রিয়া মন খারাপ করছিল, কারণ তন্ময় তার সাথে কথা বলছে না। তখনই তন্ময় এসে তার পাশে তার হাত নিয়ে এক হাত ভর্তি চুড়ি পরিয়ে দেয় আর তার হাতে চুমু খেয়ে বলে, আমার ঝগড়াটে পরীকে চুরিতেই মানাই খুব। তন্ময় বলে। রিয়া হাত সরিয়ে বলল, এখন আদিক্ষেতা দেখাতে এসেছেন, আগে কি বললে আমাকে কিছুই কিনে দেবে না? আরে তখন যদি বলতাম কিনে দেব, সবাই ভাবতো তোমার আর আমার মাঝে কিছু আছে। রিয়া কিছুটা উদ্বিগ্ন স্বরে বলে, চলো না বিয়ে করে ফেলি। তন্ময় বলে উঠল, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। যখন তোমায় দেখেছি তখন ওই হৃদয়ে তোমার সাম্রাজ্য গড়ে তুলেছ পরি। খুব শীঘ্রই আমার মা বাবাকে পাঠাবো তোমার বাড়িতে। চলো এখন যা চাইবে তাই কিনে দেবো। রিয়াও মুচকি হেসে তার প্রেমিক পুরুষের সাথে মেলায় চলে গেল। ভালোবাসা আসলেই মারাত্মকভাবে সুন্দর, যদি মানুষটা ঠিক হয়। অনেক কেনাকাটা, খাওয়া দাওয়া এবং আনন্দ করার পর অবশেষে তারা চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। যখন তারা বেরিয়ে যাচ্ছিল, সোমরাজ দেখতে পেল অরুর চোখ এখনও সেই নির্দিষ্ট স্টলের দিকে, যেদিকে সে তাকিয়ে আছে এবং হাঁপাচ্ছে। কি হয়েছে? সোমরাজ জিজ্ঞেস করলো। হ্যাঁ, কিছু না, কিছু না, শুধু এদিক ওইদিক তাকিয়ে আছি। অরু বলল। তুমি কি কিছু খেতে চাও? সোমরাজ বলল, গোলগাপ্পা আমার খুব পছন্দ হয়েছে, আর অনেক দিন ধরে খাইনি। অরু পানিপুরির স্টলের দিকে তাকিয়ে বলল। অভিরাজ ভ্রু কুঁচকে বলল। অরু তার চেহারা দেখে দ্রুত বলে উঠল, না না, আমি কিছু খেতে চাই না, চলো তাড়াতাড়ি যাই, আমাদের বাড়ি যেতে হবে। এরপর তারা অন্যদের পিছু পিছু বেরিয়ে গেল। তারা সবাই তাদের গাড়িতে নেমে গাড়ি চালাতে শুরু করলো। এর মাঝে তারা একটি আইসক্রিমের দোকানে গেল এবং অবশেষে বাড়ি পৌঁছালো। মা মা দেখো, আমরা অনেক জিনিস কিনেছি। রিয়া ঘরের ভেতরে ঢুকে চিৎকার করে উঠল। অন্যরা তার পিছু পিছু এলো। আস্তে কথা বলো রিয়া। রিদম ড্রয়িং রুম থেকে চিৎকার করে উঠল। রিয়া। সকল মহিলারা মেলা থেকে কি এনেছে তা দেখালেন এবং জানালেন যে তারা কত মজা করেছেন। এরপর অরু এবং কথা সবার জন্য রাতের খাবার বানাতে গেলেন। শীঘ্রই সবকিছু শেষ হয়ে গেল এবং সবাই খেতে বসলেন। নীলাদ্রিও উপস্থিত ছিলেন। কথা, অরু এবং অবশ্যই প্রিয়ম নীলাদ্রিকে যেতে দিলেন না। রাতের খাবারের পর সবাই আলোচনার জন্য লিভিংয়ে বসে গেল। ঠিক তখনই অরু সোমরাজকে বাইরে চলে যেতে দেখে তার পিছু পিছু চলে গেল। সোম, তুমি কোথায় যাচ্ছ? অরু জিজ্ঞেস করলো। কয়েক মিনিটের মধ্যেই ফিরে আসবো। সোমরাজ উত্তর দিল। কিন্তু কোথায়? অরু জিজ্ঞাসা করলো। দেখতে পারবে। কেন? ভাবি, আমি যা বলি তাই করো, শোনা? ঠিক আছে। সোম সবাইকে বাইরে ডাকছে। অরু বলল এবং সবাই তার দিকে ফিরল। কেন অরুমা? সোমরাজের বাবা জিজ্ঞাসা করলেন। আমি জানি না, শুধু তাকে বলো সবাইকে বাইরে নিয়ে যেতে। অরু উত্তর দিল এবং সবার বাইরে চলে যাওয়ার জন্য উঠে পড়ল। বাইরে পৌঁছে সবাই হতবাক হয়ে গেল, বিশেষ করে অরু। সোমরাজ বাইরে একজন লোকের সাথে দাঁড়িয়েছিল যার পানিপুরির দোকান ছিল। অরু সোমরাজের দিকে তাকালো এবং সোমরাজ তাকে একটা হাসি দিল। অরুর মন উষ্ণতায় ভরে উঠল। সে হেসে উঠল। বাহ, পানিপুরি! নীলাদ্রি বলল। এতদিন হয়ে গেল। রিয়া বলল। কিন্তু হঠাৎ কেন দাদা ভাই? কথা জিজ্ঞেস করলো এবং সোমরাজ শুধু কাঁধ ঝাঁকালো। আমাদের বলো না যে ওরও খেতে চেয়েছিল, তাই তুমি। রিদম ঠাট্টার সুরে বলল এবং সবার চোখ অরুর দিকে গেল। সে লজ্জা পেয়ে নিচের দিকে তাকালো। আর রিদম ভাই ঠিকই বলেছ। প্রিয়ম বলল। বাহ ভাই, তুমি তো খুব ভালো, রিদমের মতো না। কথা বলল। হ্যাঁ, তোমার বউ আসার পর তুমি রোমান্টিক হয়ে উঠেছো। তোমার বউয়ের ভালোবাসা তোমাকে বদলে দিয়েছেন, তাই না? রিদম বলল। সত্যি না? কে ভেবেছিল সোমরাজ চৌধুরী কারোর জন্য এত কিছু করবে? সোমরাজের বাবাও বললেন।
অরু এতক্ষণে লজ্জায় লাল হয়ে গেছে। অন্যদিকে সোমরাজের মুখটা একেবারেই নিরপেক্ষ। ঠিক আছে ভাই, জ্বালাতন বন্ধ করে পানিপুরিতে মনোযোগ দেই। রিয়া বলল এবং সবাই খেতে শুরু করলো। অরু খুশি হয়ে খেলো, যা সোমরাজকে খুশি করেছিল, কারণ সে এটা কেবল তার জন্যই করেছিল। অরু তাকে খাওয়ানোর চেষ্টা করেছিল, কিন্তু সে রাজি হয়নি। খাওয়া শেষে হওয়ার পর সবাই সোমরাজকে ধন্যবাদ জানায় এবং তাদের ঘরে চলে যায়। আর প্রিয়ম নীলাদ্রিকে বাড়িতে নামিয়ে দিয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার হাজব্যান্ড। অরু সোমরাজকে জড়িয়ে ধরে বলল। ইউর মোস্ট ওয়েলকাম জানা। সোমরাজ তার কোমরে হাত রেখে বলল, তুমি আমাকে অনেক খুশি করেছো। আমি সবসময় পানিপুরি পছন্দ করি এবং এতদিন পর আমি এটা খাচ্ছি। আমি খুব খুশি, সবটা তোমার জন্য। এখন তুমি খুশি? তোমার স্বামীকে খুশি করা উচিত, তাই না ওরা? সোমরাজ তার চুলের কিছু চুল কানের পিছে রেখে বলল, অবশ্যই। তুমি যা খেতে চাও বলো, আমি তোমার জন্য বানাবো। তাহলে বলো তুমি কি খেতে চাও? অরু জিজ্ঞেস করলো। তোমাকে মাই ওয়াইফে। সোমরাজ বলল এবং অরু লজ্জা পেয়ে গেল। সোম তুমিও? অরু বলল এবং চলে যেতে চাইল, কিন্তু সোমরাজ তার হাত ধরে তাকে আবার নিজের কোলে টেনে নিল। তুমি যা চেয়েছিলে তাই খেয়েছ, এবার আমার পালা। এই বলে সোমরাজ তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল এবং তাকে তুলে বিছানায় শুইয়ে দিল। প্রায় 9 মাস পর, 8 মাস হয়ে গেছে সব বিশৃঙ্খলার পর, এবং 8 মাস হয়ে গেছে অরু আর সোমের তাদের জীবনের সবচেয়ে সুখের খবর পেয়েছে। গত 8 মাসে সবাই অরুর অনেক যত্ন নিয়েছে। সোমরাজও আরও বেশি অতিরিক্ত কেয়ারিং হয়ে উঠেছে। আর অনন্যা ও হৃদের ঘরে ফুটফুটে একটি ছেলে সন্তান হয়েছে, যার নাম অহর্নিশ বসু। তার এখন বয়স মাত্র 1 মাস। আর ছোট্ট রিয়াসাও ধীরে ধীরে বড় হচ্ছে। তার বয়স মাত্র 1 বছর। আদ্রিয়ান এবার 6 বছরে পা দিয়েছে। আর কথার একটি মেয়ে হয়েছে, তার বয়স মাত্র 1 মাস 8 দিন। তার নাম কেয়ারা চৌধুরী রায়। রাতের খাবারের পর সবাই এখন লিভিং রুমে বসে তাদের দিনের কথা বলছে। যাই হোক, আমার মনে হয় প্রিয়ম দেবজিরও বিয়ে করার সময় হয়েছে। কথা বলল এবং ছোট পরিবারের সবাই তাকে দেখে হেসে উঠল। আইডিয়াটা খারাপ না, মানে প্রিয়ম বলল। অবশ্যই দেবরজি। অরু বলল এবং সবাই হেসে উঠল। তাহলে প্রিয়ম এমন কি কেউ আছে যাকে তুমি বিয়ে করতে চাও? রিক্তা দেবী জিজ্ঞাসা করলেন। কি বলছো বৌদি, এই গাধার জন্য কে থাকবে? প্রিয়মের মা মজা করে বললেন এবং প্রিয়ম হাঁপাতে লাগলো। ওটা আমার হৃদয়ে একটা বিরাট আঘাত ছিল মা। প্রিয়ম বলল আর সবাই আবার হেসে উঠল। আমরা আসলে তোমার জন্য একটা মেয়ে খুঁজে পেয়েছি। প্রিয়মের মা বলল এবং তার চোখ বড় বড় করে উঠল। আর কি ওই মেয়েটা? প্রিয়ম তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করলো, কেন নীলাদ্রি? প্রিয়মের মা বলল আর সব ছোটরা চমকে উঠল। সত্যি অসাধারণ। নীলাদ্রি তোমার সাথে মানাবে, তাই না দেবরজি? অরু একটু লাফিয়ে বলল। সোমরাজ তার দিকে তাকিয়ে রইল। সাবধানে ওরা। সোমরাজ ধমক দিল এবং অরু চিৎকার করে উঠল। মা দেখো, তোমার ছেলে আজকাল আমাকে অনেক বকা দিচ্ছে। কিন্তু অরু তার শাশুড়ির কাছে অভিযোগ করলো। কারণ তুমি শিশুর মতো আচরণ করো। তুমি একটি নয়, যমজ সন্তানের মা হতে যাচ্ছ। তোমার সাবধান থাকা উচিত। কিন্তু সোমরাজ ধমক দিল। তাদের যমজ সন্তান হচ্ছে। 4র্থ মাসে যখন তারা পরীক্ষা করতে গেল, তখন তারা জানতে পারল যে অরু যমজ সন্তানের মা হতে চলেছে, যা সকলের জন্য আরো আনন্দের। ঠিক আছে, এখন আমার মেয়ে অরুকে বকাঝকা বন্ধ করো। তুমি তাকেও ভালোভাবে বলতে পারো। রিক্তা দেবী বলল এবং অরু তার স্বামী দিকে জিভ বের করে বলল, ঠিক আছে, তোমার আমার নীলাদ্রির সাথে আমার বিয়ের কথা বলছি, চলো ওটাতেই মনোযোগ দেই। প্রিয়ম বলল। খুব আগ্রহী ভাই। রিদম বলল আর প্রিয়ম লজ্জায় হাসল। ঠিক আছে, তাহলে আমরা কাল নীলাদ্রির পরিবারকে কথা বলার জন্য ডাকবো। সোমরাজের বাবা বললেন এবং প্রিয়ম হেসে বলল, পারফেক্ট। দেখো, ওরা যখন কথা বলতে আসছে তখনই ও কত খুশি হয়েছে। যদি নীলাদ্রির বাবা মা না বলে দেয়? রিয়া বিরক্ত হয়ে বলল, ও তোর মুখটা ভালো না, অন্তত ভালো করে কথা বল। প্রিয়ম রাগী কণ্ঠে বলল, আমার মুখটা তোমার চেয়েও অনেক সুন্দর। রিয়া বলল, তুই দেখতে বানরের মতো। আর তুমি গাধা। আর তুমি? যথেষ্ট হয়েছে।
ঈশ্বর, ওরা আবার মাথা ব্যথা করে দিয়েছে। কথা বলল এবং দুজন ঘুরে দেখতে লাগলো বড়রা ইতিমধ্যেই চলে যাচ্ছে। চলো আমাদের ঘরে ফিরে যাই। রিদম বলল এবং সবাই চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। সোমরাজ অরুকে ঘরে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দিল। সোম, অরু ডাকলো। সোমরাজ চাদর ঠিক করতে করতে অরুকে ডাকলো। শোনো। সোমরাজ উত্তর দিল, আমি মোটা হয়ে গেছি তাই না? অরু মুখ টিপে জিজ্ঞাসা করলো। মোটা? হ্যাঁ, কারণ তোমার ভেতরে 2টি বাচ্চা আছে, আমাদের বাচ্চারা। সোমরাজ তার ফুলে ওঠা বেবি বাম্পে আদর করে বলল। কিন্তু তাহলে তুমি আর আমাকে ভালোবাসবে না কারণ আমি মোটা হয়ে গেছি? অরু ভ্রু কুঁচকে বলল, আর কে বলেছে তাই না? তুমি মোটা বা পাতলা, আমি সবসময় তোমাকে ভালোবাসবো। সোমরাজ বলল এবং তার কপালে চুমু খেলো। আমিও তোমাকে ভালোবাসি। অরু বলল, আমি জানি, এবার ঘুমাও। সোমরাজ বলল। কাভারের ভেতরে ঢুকে লাইট নিভিয়ে সে তাকে জড়িয়ে ধরলো এবং দুজনেই ঘুমিয়ে গেল। পরের দিন সবাই ঘুম থেকে উঠল, শুধু অরু ছাড়া। গর্ভাবস্থার কারণে সে স্বাভাবিকের চেয়ে দেরিতেই ঘুমাচ্ছিল। সবাই নীলাদ্রিদের আগমনের জন্য প্রস্তুতি নিচ্ছিল। যখন অরু ঘুম থেকে উঠল, তাকে খুঁজে পাচ্ছিল না। ঘরে স্বামীকে না পেয়ে সে ফ্রেশ হতে গেল এবং তারপর তার পোশাক পরে নিচে চলে গেল। অরু, যদি তুই কিছু চাইতি তাহলে আমাদের একজনকে ডাকতে পারতিস। এভাবে তুই কেন নেমে আসছিস? কথা জিজ্ঞাসা করলো। ঠিক আছে দে, তাছাড়া আমি ঘরে বসে বিরক্ত হয়ে যেতাম। অরু বলল এবং কথা হাসলো। ঠিক তখনই সোমরাজ সেখানে এসে পৌঁছলো। তুমি উঠে গেছো? নাস্তা করে নাও। সোমরাজ বলল এবং অরু মাথা নাড়ল। সোমরাজ তাকে চেয়ারে বসিয়ে নাস্তা পরিবেশন করলো। তুমি অফিসে যাওনি? সোমরাজ তাকে খাওয়ানোর সময় অরু জিজ্ঞাসা করলো। না, নীলাদ্রির ফ্যামিলিরা আজ আসছে, তাই আমি ছুটি নিয়েছি। সোমরাজ বলল। তাহলে পরে আমাকে আইসক্রিম কিনে দিও। অরু তার চোখে তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো। ওকে। না না, তোমার ঠান্ডা লেগে যাবে। সোমরাজ বলল। কাম অন সোম, গ্রীষ্মকাল ঠান্ডা লাগে? অরু ফিস ফিস করে বলল। ঠিক আছে, আমি তোমাকে অনলি 1 এনে দেব। সোমরাজ বলল এবং অরু হেসে উঠল। ধন্যবাদ। অরু তার গালে চুমু খেতে খেতে বলল, অবশ্যই। সোমরাজ বলল এবং তাকে খাওয়াতে থাকলো। অরু নাস্তা খাওয়ার পর সোমরাজ তাকে বসার ঘরের সোফায় বসিয়ে বলল এবং কোনো কাজ না করতে চুপচাপ টিভি দেখতে বলল। কথাও রায়কে অরুর কাছে দিয়েছে যাতে সে তার সাথে খেলতে পারে। শীঘ্রই নীলাদ্রিদের আসার সময় হয়ে গেল। অরু কিছু উপযুক্ত পোশাক পরে সোমরাজের সাথে নিচে চলে গেল। বড়রা একে অপরের সাথে কথা বলছিল। যখন ছোটরা প্রিয়ম এবং নীলাদ্রির সাথে হাসি তামাশা করছিল, তারা একে অপরের দিকে তাকিয়ে লজ্জা পাচ্ছিল। সবাই উল্লাস করলো। কথা রান্নাঘর থেকে মিষ্টি এনে সবাইকে খাইয়ে দিল। অরু হেসে উঠল, সোমরাজের দিকে তাকিয়ে হাসলো। সোমরাজও তার দিকে ফিরে হাসলো, কিন্তু হঠাৎ অরুর মুখ ব্যথায় বদলে গেল। কি হয়েছে? তুমি ঠিক আছো? সোমরাজ তাকে জিজ্ঞাসা করলো। ব্যথা করছে। কেন ব্যথা করছে? কি হয়েছে? সোমরাজ জিজ্ঞেস করলো। সব বাচ্চারা আছে। অরু বলল এবং সোমরাজের চোখ বড় বড় হয়ে গেল। মামিমা, সময় হয়ে গেছে, সবাই তাড়াতাড়ি আসো। সোম বলল আর সবাই তার দিকে মুখ ফিরিয়ে তাকালো। কিন্তু তার প্রসব তারিখ ছিল 1 সপ্তাহ পরে। ওর ঘর থেকে ওর ব্যাগটা নিয়ে এসো তো রিয়া। প্রিয়মের মা বলল এবং রিয়া অরুর ব্যাগটা নিতে গেল আর সোমরাজ অরুকে গাড়িতে তুলে নিল। সবাই পিছু পিছু গেল এবং তারা হসপিটালের দিকে রওনা দিল। হসপিটালে অরুকে স্ট্রেচারে রাখা হয়েছিল এবং তারা তাকে ঘরের ভিতরে নিয়ে যায়। তন্ময়, রিক, হৃদ, অনন্যা, সারিকা তাদের বেবিদেরও নিয়ে এসেছে। তাদের সবাইকে খবর দেওয়া হচ্ছিল এবং তারা সেখানে পৌঁছেছিল। অভিনন্দন অরু। সোম তার কপালে চুমু খেতে খেতে বলল এবং অরু হেসে উঠল। তার পরিবারও তাকে অভিনন্দন জানালো। চলো বাড়ি যাই। সোমরাজ জিজ্ঞাসা করলো এবং অরু হাসি মুখে মাথা নাড়ল, যার ফলে সোমরাজ তার ঠোঁটে ঠোঁট টেকালো এবং বলল, Thanks a lot, my wifey. You don't know what you gift me. It's your love, Jan. I love you a lot. অরু এবং সোমরাজ তাদের 2 ছোট্ট বাচ্চাকে নিয়ে বাড়িতে পৌঁছেছিল। অরু বাচ্চা ছেলেটিকে কোলে নিয়েছিল এবং সোমরাজ তার ছোট্ট মেয়েটিকে কোলে নিয়েছিল।
দুজনেই শীঘ্রই একে অপরের কোলে ঘুমিয়ে পড়ল এবং মুখে একটা তৃপ্তির হাসি নিয়ে ঘুমিয়ে পড়ল। তাদের সবার জীবন একে অপরের সাথে জুড়ে গিয়েছে। এ বাঁধন চিরকাল বেঁধে থাকবে, এ বাঁধন কখনো ছিঁড়বে না।